সবাই শুনতে পাচ্ছ আমাকে? বলো। অল ওকে, ঠিক আছে। তাহলে বলো সবাই কেমন আছো? সবাই কেমন আছো বলো। আমাদের আজকের ক্লাসটা গতকাল নেওয়ার কথা ছিল, কিন্তু একটু অসুবিধার কারণে গতকাল নিতে পারি নাই। তো আজকে আমরা এই অধ্যায়ের পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের লাস্ট ক্লাসটা করব। তো আমাদের পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারের প্রথম অংশ আছে। তো এই প্রথম অংশই আমাদের শর্ট কোর্সের অন্তর্ভুক্ত। এই অংশের উপরে আমরা বেশি জোর দিব আর কি। এই অংশ আমরা পড়ব। যারা ইঞ্জিনিয়ারিং বা যাদের টার্গেট ভার্সিটি, তাদের কোনো টেনশন নাই, একেবারেই কোনো টেনশন নাই যে শর্ট কোর্স পড়া লাগবে কি লাগবে না। এবার যাদের টার্গেট মেডিকেল, তারা অনেকে খুব প্যারা খাইতেছো যে ভাই এটা বাদ দিয়ে গেলে কি কোনো সমস্যা হবে কিনা। আপাতত বাদ দিলে কোনো সমস্যা হবে না। শোনো, মেডিকেলে ফিজিক্স থেকে যা আসে সেগুলা হচ্ছে বাংলা জ্ঞানমূলক এমসিকিউ। এর জন্য দাগানো বই, এর জন্য ইসাক স্যারের বইয়ের কিছু জিনিস মানে যেগুলা শর্ট কোর্সের মধ্যে নাই আর কি, এগুলা থেকে খুবই রেয়ার। প্রথম কথা হচ্ছে খুবই রেয়ার কোশ্চেন আসবে। তো তারপরেও কিছু মানে সিস্টেম ওয়াইজ কিছু জিনিস পড়লেই এনাফ। ঠিক আছে, তোমাদের পুরো হচ্ছে ম্যাথমেটিক্যাল ডেরিভেশন, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের যে বড় বড় ম্যাথ প্রবলেমগুলো আছে এগুলা না করলেও চলবে, কোনো সমস্যা নাই। তো এটা নিয়ে আপাতত প্যারা খাওয়ার কিছু নাই। এগুলা আমরা তোমাদের সব কিছু দিয়ে দিব। তোমরা যাদের টার্গেট মেডিকেল, কোনো টেনশন নাই, এটা নিয়ে আপাতত কোনো টেনশন নাই। কি ক্লিয়ার? একেবারে নিশ্চিন্ত থাকতে পারো। এখন যদি তোমাকে ওটা পড়ানো হয়, তুমি পড়বা না, তুমি বোর্ড পরীক্ষার জন্য যেহেতু নাই, সুতরাং তুমি এটা প্র্যাকটিস করবা না, তুমি পড়বা না, পরে ভুলে যাবা। বুঝতে পারছো? ওকে, তাহলে সবাই ভালো আছো আশা করি। আমরা আজকে তাহলে শুরু করে দিই। আজকে আমরা পড়ব খুবই সামান্য। আজকে পড়া খুবই সামান্য। জাস্ট আমরা দুইটা ম্যাথ প্রবলেম সলভ করব এবং একটা থিওরিটিক্যাল জিনিস পড়ব, একটা গ্রাফ নিয়ে একটু আলোচনা করব। তো আমরা গত ক্লাসে পয়জনের অনুপাত পড়ছিলাম। তোমাদের সবাই কি মনে আছে? আমরা গত ক্লাসে পয়জনের অনুপাত পড়ছিলাম। বলো, মনে আছে? পয়জনের অনুপাতের সূত্র মনে আছে কিনা? পয়জনের অনুপাতকে কি দিয়ে প্রকাশ করা হয়? সিগমা দিয়ে প্রকাশ করা হয়। এটা সমান সমান পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। আমরা যখন কোনো একটা ধাতব তারের উপর বল প্রয়োগ করব, ধরো একটা ধাতব তার, এটাকে টেনে লম্বা করলাম, লম্বা করলে লম্বা তো হবেই, দৈর্ঘ্য তো বাড়বেই, দৈর্ঘ্য বিকৃতি ঘটবেই, কিন্তু পার্শ্ব ব্যাস সেটারও তো বিকৃতি হবে। তাহলে পয়জন, বিজ্ঞানী পয়জন বিভিন্ন ধাতুর জন্য, আমি বলছিলাম কিন্তু শর্ত দুটো মাথায় রাখতে হবে। কি? বিভিন্ন ধাতুর জন্য, বিভিন্ন ধাতুর জন্য আলাদা আলাদা ধাতু, আলাদা আলাদা পয়জনের অনুপাত। আলাদা আলাদা ধাতু, আলাদা আলাদা ম্যাটেরিয়াল, আলাদা আলাদা পয়জনের অনুপাত। এবং স্থিতিস্থাপক সীমার মধ্যে, তাহলে ভিন্ন ভিন্ন ধাতুর স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত যে ধ্রুব সংখ্যাটা হয়, সেই ধ্রুব সংখ্যাটাকেই ওই ধাতুর ওই ম্যাটেরিয়ালের পয়জন অনুপাত বলে। কি ক্লিয়ার? তাহলে চলো আমরা তাহলে আজকে পয়জন অনুপাত রিলেটেড দেখি কি প্রবলেম আমরা সলভ করতে পারি। তো প্রথম কোশ্চেনটা লিখো দেখি। লিখো, 1 নম্বর কোশ্চেনটা বলা হচ্ছে 2 মিলিমিটার ও 4 মিলিমিটার ব্যাসের 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 এবং একই দৈর্ঘ্যের দুটি ভিন্ন ধাতব তারে সমপরিমাণ ওজন বল ঝোলানো হলো। সমপরিমাণ ওজন বা ভার ঝোলানো হলো। ফলে প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি, দুইটা তার, হ্যাঁ, ফলে প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয় তারের 1/3। প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয় তারের 1/3। 1/3। বুঝছো? এটা হচ্ছে আমাদের উদ্দীপক।
এটা হচ্ছে আমাদের উদ্দীপক। আর বলা হচ্ছে দ্বিতীয় তারের পয়জনের অনুপাত। দ্বিতীয় তারের পয়জনের অনুপাত 0.26। দ্বিতীয় তারের পয়জন অনুপাত দেওয়া আছে। তাহলে কোশ্চেন নম্বর 1 দেখো, সৃজনশীল প্রশ্ন একটা, বোর্ড পরীক্ষায় আসা। কোশ্চেন নম্বর 1 বলা হচ্ছে দ্বিতীয় তারের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে ব্যাস কতটুকু হ্রাস পাবে? প্রথম কোশ্চেন গ নম্বর, যে দ্বিতীয় তারের দৈর্ঘ্য যদি 5% বৃদ্ধি করা হয় তাহলে এর ব্যাসটা কতটুকু হ্রাস পাবে, ব্যাস। ওকে, এবার এর সাথে 2 নম্বর কোশ্চেন, বলো, দেখো উদ্দীপকে বলো তার দুইটা একই উপাদানের তার, বলো দেখি। না, ভিন্ন ভিন্ন তার, একই দৈর্ঘ্যের একই ভার ঝুলানো হয়েছে, ব্যাস আলাদা, 2 মিলিমিটার ব্যাস, 4 মিলিমিটার ব্যাস, ব্যাসের দুইটি ভিন্ন ধাতব তার, ভিন্ন ভিন্ন, একই না। তাহলে ভিন্ন ভিন্ন হলে ইয়ং গুণাঙ্ক ভিন্ন ভিন্ন। প্রশ্ন করছে কোন তারটি বেশি স্থিতিস্থাপক, কি বের করতে হবে? নর্মালি সৃজনশীল প্রশ্নে তুমি একটু টেস্ট পেপার বিগত বছরের কোশ্চেনগুলা বোর্ডের একটু খুলে দেখো, ঘ নম্বর ম্যাক্সিমাম জায়গায় কোশ্চেনটা হচ্ছে কোন তারটি, উপরে উদ্দীপকে 2-3টা তারের কথা বলা থাকে, কোন তারটি বেশি স্থিতিস্থাপক, এটা হচ্ছে 2 নম্বর। তো খুবই সহজ, কোন তারটি বেশি স্থিতিস্থাপক। আসলে পয়জনের অনুপাতের ম্যাথ করা লাগে না, পয়জন অনুপাতের সূত্র তো সহজ সূত্র, এর ম্যাথ চাইলে তুমি করে নিতে পারো, জাস্ট নিয়ম রক্ষার জন্য। সূত্র শিখলাম গত ক্লাসে, তাহলে একটা ম্যাথ করা লাগে না, তো এই কারণে ম্যাথ করার জন্য, জাস্ট নিয়ম রক্ষার জন্য প্রবলেমটা তোলা। তো চলো দেখি, শুরু করি। তাহলে দ্বিতীয় তারের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে ব্যাস কতটুকু হ্রাস পাবে? দ্বিতীয় তারের পয়জনের রেশিও দেওয়া আছে। তাহলে যদি বলে দৈর্ঘ্য এত পার্সেন্ট বৃদ্ধি করলে ব্যাস কত পার্সেন্ট হ্রাস পাবে, ব্যাস এত পার্সেন্ট বৃদ্ধি করলে দৈর্ঘ্য কত পার্সেন্ট হ্রাস পাবে, মানে দৈর্ঘ্যের পরিবর্তন, ব্যাসের পরিবর্তন, এই দুইটা দিয়ে যদি ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে তাহলে তুমি পয়জনের রেশিওটা খুঁজে বের করবা। কারণ পয়জনের রেশিও সমান সমান, আমরা জানি যে পয়জনের রেশিও 1 নম্বর, পয়জনের রেশিও সিগমা, এটা সমান সমান পার্শ্ব বিকৃতি ছোট হাতের ডি বাই বড় হাতের ডি, পার্শ্ব বিকৃতি, আর নিচে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে দেখো বলছে দ্বিতীয় তারের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করতে, অর্থাৎ দ্বিতীয় তারের আদি দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল লেটার এল, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি যেটা সেটা হচ্ছে ছোট হাতের এল, সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার এল এর দৈর্ঘ্য 5% বৃদ্ধি করতে, তার মানে আদি দৈর্ঘ্যের 5%, সহজ কথা বিকৃতি হচ্ছে 5%, 5/100 এটা হচ্ছে বিকৃতি, ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল, এটাই হচ্ছে 5%, 5/100। দেখো আমি ভেঙেই বুঝাই দিচ্ছি কিভাবে হইলো 5/100। তাহলে ছোট হাতের এল এইটা সমান সমান, ছোট হাতের এল এটা সমান সমান বড় হাতের এল এর 5%, তাহলে 5/100 বড় হাতের এল, বড় হাতের এলটাকে এই পাশে নিয়ে যাও, তাহলে ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল, দ্যাট ইজ 0.05, বুঝছো? 0.05, এটা হচ্ছে দৈর্ঘ্যের বিকৃতি। দৈর্ঘ্যের বিকৃতি পজিটিভ, দৈর্ঘ্য বাড়ছে, দৈর্ঘ্যের বিকৃতি কি পজিটিভ। দেখো দুই ভাবে করতে পারো, যে ভাই সূত্রে মাইনাস ব্যবহার করব নাকি মাইনাস ব্যবহার করব না। তুমি যদি চাও যে ভাই মাইনাস ব্যবহার করব না, যেমন আমি মাইনাস লিখি নাই, এখানে একটা মাইনাস আছে না সূত্রে, মনে আছে গত ক্লাসে বলছিলাম এখানে একটা মাইনাস থাকে, তো ধরো আমি মাইনাস দিই নাই, যে মাইনাসটা দিই নাই, তাহলে কেমনে ম্যাথ করব? তাহলে যদি মাইনাস চিহ্ন না দিয়ে করতে চাই তাহলে তুমি একটা কাজ করবা, উপরে বিকৃতির পার্শ্ব বিকৃতি মানে ব্যাসের বিকৃতির মানটা বসাবা, কমলো না বাড়লো দেখার দরকার নেই, নিচে ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল অর্থাৎ দৈর্ঘ্য বিকৃতি মানটা বসাবা, বাড়লো নাকি কমলো তোমার বোঝারও দরকার নেই। তাহলে তখন তুমি ম্যাথটা করতে এইভাবে আর কি, যে সিগমা সমান সমান 0.26, ঠিক আছে, ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল, জাস্ট মানটা বসাবা 0.05, ছোট হাতের ডি বাই বড় হাতের ডি, এই মানটা দরকার,
তাহলে ছোট হাতের ডি ডিভাইডেড বাই বড় হাতের ডি, এটা সমান সমান 0.26 ইন্টু দেখি 0.05 কত আসে, 0.26 ইন্টু 0.05, তাহলে 0.013 এটা আসছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ব্যাসের বিকৃতি। তার মানে দেখো এদিকে তাকাও, এটাই কিন্তু অ্যান্সার। এটার এবার পার্সেন্টেজ করে দিলে কিন্তু অ্যান্সার হবে। এটার এবার 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ করে দিবা, তাহলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। 0.013 গুণ 100%, তাহলে 1.3%। এই যে ব্যাস এত পার্সেন্ট দৈর্ঘ্য বাড়ানো হয়েছে, তাহলে ব্যাস এত পার্সেন্ট হ্রাস পাবে। ঠিক আছে, ব্যাস এত পার্সেন্ট হ্রাস পাবে, ব্যাস 1.3% হ্রাস পাবে। অনেকে বলতে ভাই এটা তো আপনি ব্যাসের বিকৃতি মানে পার্শ্ব বিকৃতি বের করছেন। এটাই তো চাইছে। কিভাবে এটা চাইছে? এই যে ছোট হাতের এ, ছোট হাতের ডি, এটা সমান সমান এই দেখো 0.013 বড় হাতের ডি, আদি ব্যাসের এত অংশ হবে। তাহলে এটার পার্সেন্টেজ করলে 1.3% অফ বড় হাতের ডি, তাহলে ব্যাস কতটুকু হ্রাস পাবে? ব্যাস পূর্বের 1.3% হ্রাস পাবে। বুঝতে কি পারছো? ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হলে ব্যাস হ্রাস পাবে। এটা গেল। এবার অনেকে কি করে, ভাই আমি মাইনাস দিয়ে করব। ওকে, তাহলে সেই ক্ষেত্রে যে মাইনাস দিয়ে করবে সে কি করবে? দেখো, ছোট হাতের ডি বাই বড় হাতের ডি, ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল, সে কি করবে? সে তখন কম না বৃদ্ধি সেটা কনসিডার করবে। তাহলে মাইনাস দিলে পার্শ্ব বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি কোনটা বাড়লো কোনটা কমলো এটা কিন্তু কনসিডার করতে হবে। আর যদি তুমি মনে করো আমি প্লাস দিয়ে লিখবো, তাহলে এগুলো তোমার কনসিডার না করলেও চলবে, মানে তোমার বোঝার দরকার নেই, তুমি শুধু মান টেনে বসাই দিবা। মাইনাস না দিলে শুধু মান টেনে বসাই দিবা, মাইনাস না দিলে মান টেনে বসাই দিবা। আর মাইনাস দিলে বুঝতে হবে বাড়লো নাকি কমলো, বাড়লে পজিটিভ হবে, কমলে সেটা নেগেটিভ হবে। এবার আসো কিভাবে, তাহলে সিগমা এটা 0.26 মাইনাস ছোট হাতের ডি ডিভাইডেড বাই বড় হাতের ডি বের করতে চাই, ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল। এই যে ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল, দৈর্ঘ্য কি এটা দৈর্ঘ্য কি বৃদ্ধি, তাহলে বৃদ্ধি হলে এই যে নিচে প্লাস। ঠিক আছে, প্লাস দেখো 0.05 এটা হচ্ছে প্লাস। ওকে, তাহলে মান বসালাম। এবার ছোট হাতের ডি ডিভাইডেড বাই বড় হাতের ডি, এটা তাহলে কি হবে? মাইনাস 0.013। এই যে মাইনাসটা, এই মাইনাস তখন তোমাকে বুঝাই দিবে। তুমি তো এই যে মাইনাসটা, ধরো তুমি জানো না পার্শ্ব বিকৃতিটা কেমন হবে, তুমি জানো না, এই সূত্র তোমাকে বলে দিবে। এখান থেকে এই ডি বাই ডি এর মানটা তোমাকে বলে দিবে যে কেমন হবে। মাইনাস আসছে তার মানে হ্রাস পাবে, মাইনাস আসছে মানে কি হ্রাস পাবে। অর্থাৎ দৈর্ঘ্য বিকৃতি যদি পজিটিভ হয় তো পার্শ্ব বিকৃতি তো নেগেটিভ হবেই। কি কথা কি বুঝছো? ক্লিয়ার? তাহলে এইখান থেকে অতএব আবার ওই রকম একই রকম যে ডি হবে, ছোট হাতের ডি হবে বড় হাতের ডি এর 1.3%, তাহলে এটা কেমন হ্রাস পাবে। বুঝতে পারছো? বলো বুঝতে পারছো কিনা? জাহিদ হাসান, দাদা আগের গুলা কমপ্লিট করি নাই, বুঝতে প্রবলেম হচ্ছে। তোমার বুদ্ধি মাথাতে থাকে না, তোমার বুদ্ধি থাকে হাঁটুতে, বুঝলা? তোমার বুদ্ধি থাকে হাঁটুতে। তুমি আগে হচ্ছে দুপুরের খাবার খাও, তারপরে গিয়ে সকালের খাবার খাও, তাই তো? একজন বলছো ভাই ডি বার করে ডি মাইনাস ডি করলে হবে, ডি বার করে ডি মাইনাস ডি করলে হবে, মানে এটা বুঝিনি। এই ডি তুমি বার করবা কেমনে? এটা তুমি বার করবা কিভাবে? এটার মান তো বার করা যাবে না। এই যে ডিটা, এটা বড় হাতের ডি এর কত পার্সেন্ট সেটা বের করা যাবে। কেউ যদি বলো ভাই এইটা দিয়ে আমি যদি, হ্যাঁ ছোট হাতের ডি হচ্ছে বড় হাতের ডি এর এত পার্সেন্ট, তাহলে বড় হাতের ডি এর ডি থেকে ছোট হাতের ডি ধরে আমি বিয়োগ দিব, কত সেটা 0.013 ডি। তো ভাই এইটা যেটা থাকলো সেটা তো ব্যাস কমলো না। গত ক্লাসে কি বুঝাইছিলাম? ছোট হাতের ডি এর পরিচয় কি? ব্যাসের কমে যাওয়া। আর বড় হাতের ডিটা কি? বড় হাতের ডিটা হচ্ছে আদিতে ব্যাস। এবার বড় হাতের ডি থেকে ছোট হাতের ডি যদি বাদ দেওয়া হয়, বড় হাতের ডি থেকে ছোট হাতের ডি যদি বাদ দেওয়া হয়, তাহলে সেটা যেটা পাওয়া যাবে, বড় হাতের ডি থেকে ছোট হাতের ডি যেটা বাদ দেওয়া হয়, এটা যেটা পাওয়া যাবে সেটা তো পরিবর্তিত এখন বর্তমান ব্যাস। কি কথা বুঝছো? ক্লিয়ার?
ঠিক আছে, ক্লাস সিরিয়াল বাই করতে হবে। গোনা শেখবা যারা এই যে বলো ভাই এই ক্লাসটা করলে বুঝতে পারবো কিনা, আগের ক্লাস করি নাই, 4 নম্বর করি নাই, 6 নম্বর বুঝতে পারবো কিনা, তারা গুণা শিখবা। ঠিক আছে, এই যে ছোটবেলায় শিখছিল না, ছোটবেলায় যে ধারাপাতের বইতে দেখবা ওই যে গণনা করা শেখানো হইতো, 1 2 3 4 5 6 তারপর 7, আজকে 7 নম্বর ক্লাস। বুঝতে পারছো? ওকে, এবার আসো, কোন তারটি বেশি স্থিতিস্থাপক গাণিতিকভাবে যাচাই করো। খুবই সহজ কথা, যার ইয়ং গুণাঙ্কটা বেশি। এটা তুমি পারবা, এটা অবশ্য আগের জিনিস। তাহলে দেখো আমরা একটু এখানে দেখি যে 2 মিলিমিটার 4 মিলিমিটার ব্যাসার্ধের এত ব্যাসের কি লিখছি, ব্যাসারে কি লিখছি এটা আমি, হাই হাই সি সি, ব্যাসারে, ব্যাসারের মানে কি, ব্যাসের হবে, ব্যাসের। ঠিক আছে, হাসিও না কিন্তু। এবার আসো, তাহলে দুটো তার, একটা তার চিকন আর একটা তার বেশ মোটা, দুটো তার, একটা তার চিকন একটা তার মোটা, এটার ব্যাস 2 মিলিমিটার ব্যাস, আর এটার ব্যাস 4 মিলিমিটার। এটার ইয়ং গুণাঙ্ক y1, এটার ইয়ং গুণাঙ্ক y2, একই ভার ঝুলানো হয়েছে, তার মানে প্রযুক্ত বল F সেম, প্রযুক্ত বল F সেম, একই দৈর্ঘ্যের। দেখো তোমার খাতায় লেখা আছে একই দৈর্ঘ্যের, তাহলে ক্যাপিটাল লেটার L সেম। এই দেখো, এই যে একই দৈর্ঘ্যের দুটি ভিন্ন ধাতব তারে সমপরিমাণ ওজন ভার, ভার সমপরিমাণ ওজন বা ভার ঝুলানো হলো, তাহলে এফটা সেম, ভিন্ন ভিন্ন তার ইয়ং গুণাঙ্ক আলাদা, দৈর্ঘ্যটা সেম, কারণ একই দৈর্ঘ্য বলছে, তাই তো, ব্যাস আলাদা আলাদা। ঠিক আছে, তাহলে এর ব্যাসার্ধ R1 1 মিলিমিটার, আর এর ব্যাসার্ধ ভাই R2 কত, 2 মিলিমিটার। তো আমি তোমাকে কি বলছি, এই টাইপের ম্যাথ করতে গেলে কি করতে হয় মনে পড়ে, দুটো সূত্র লিখে ফেলতে হয়। y1 এটা ইকুয়াল টু f বড় হাতের L ডিভাইডেড বাই a ছোট হাতের L, y2 ইকুয়াল টু f বড় হাতের L ডিভাইডেড বাই a ছোট হাতের L। এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। অলরেডি আমি এই জিনিসটাই তোমার আগেও করাইছি, ঠিক সেম টাইপের ম্যাথ। এফটা সেম, ক্যাপিটাল লেটার এলটা সেম, a1 a2 যেহেতু ব্যাস আলাদা তাহলে প্রস্থচ্ছেদ আলাদা হয়ে যাবে, আর যেহেতু এটা আলাদা হয়েছে তার মানে অবশ্যই বুঝতেই পারতেছি L1 আর L2 আলাদা হবে। ঠিক আছে, L1 আর L2 আলাদা হবে। তাহলে এখন এই দুইটাকে ভাগ দিয়ে দাও, y1 ডিভাইডেড বাই y2 ভাগ দিলে f ক্যাপিটাল লেটার L ডিভাইডেড বাই a1 L1, a2 L2 উপরে চলে গেল, নিচে f আর L ভাগ, fl fl কাটাকাটি। এবার y1 ডিভাইডেড বাই y2 দেখতে হবে কোন তারটি বেশি স্থিতিস্থাপক। a2 ইকুয়াল টু পাই r2 স্কয়ার, নিচে a1 পাই r1 স্কয়ার, উপরে L2 L1, পাই পাই কাটাকাটি। দেখো এবার ভালো করে দেখো, y1 বাই y2 সমান সমান r2 এর মান 2 মিলিমিটার, r1 এর মান 1 মিলিমিটার, তাহলে r2 হচ্ছে 2, r1 এর মান 1, যেহেতু উপরেও মিলিমিটার নিচেও মিলিমিটার, ইউনিট কনভার্টের কোনো দরকার নেই। এইবার আসো মজার ব্যাপার, এখানে দেখো প্রশ্নটা আবার একটু পড়ি। ফলে 2 নম্বর লাইন, ফলে প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি, প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছে ছোট হাতের L1, দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধির 1/3। এই যে দ্বিতীয় তারের মানে দ্বিতীয় তারের দৈর্ঘ্যের 1/3 না, মানে প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধিটা দ্বিতীয় তারের 1/3, প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধিটা দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধির 1/3, বুঝছো? আমি একটু সংক্ষেপে লিখছি, আবার ভুল মিনিং করবে না। তাহলে কি বলছে, প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধিটা L1, এটা হবে দ্বিতীয় তারের যে দৈর্ঘ্য বৃদ্ধি, দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধি L2 তার 1/3, 3/1 ভাগ। ঠিক আছে, তাহলে L1 সমান সমান L2 বাই 3, আর কি, তাহলে 3 আমার কি লাগবে, L2 বাই L1 লাগবে, বুঝছো, L2 বাই L1 লাগবে। তাহলে L2 বাই L1 এটা হচ্ছে 3 অনুপাত, এটার অনুপাত বসে দাও, L2 বাই L1 3, অথবা এটাও লিখতে পারতা, ধরো এই যে এটা হচ্ছে L2 আর L1 হচ্ছে L2 এর 3, একবার এটাও লিখতে পারতা, সাইডে ওটা না লিখে L2 L2 কাটাকাটি করে 3 চলে যাইতো উপরে। তাহলে দেখি তো এখানে কত থাকলো, 2 এর বর্গ মানে 4 আর 3 উপরে,
তার মানে 12 না? বলো তো ঠিক আছে কিনা? তাহলে y1 আর y2 এটার অনুপাত 12:1। তাহলে y1 ইজ গ্রেটার দেন y2। তাহলে প্রথম তারটি বেশি স্থিতিস্থাপক। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, এই যে শবিনা আহমেদ একটা নতুন সুন্দর জিনিস বুঝে গেছে। হ্যাঁ, এটা তো কমন সেন্স দিয়েও বলা যাইতো। ঠিক আছে, এটা তো কমন সেন্স দিয়েও বলা যাইতো। ওই যে আগে একবার শিখাইছিলাম জিনিসটা। কি ক্লিয়ার? তাহলে যে যেভাবে করবা হবে, শুধু উত্তরটা যদি এটা আসে তাহলে হবে। অনেকে বলতে ভাই এভাবে করলে হবে না, ওভাবে করলে হবে না, যেভাবে করো করো, উত্তর এটা আসলে হবে। কি ক্লিয়ার? ওকে, নেক্সট। এবার শোনো, আরেকটা ম্যাথ করবো আমরা, পয়জন অনুপাতের একটা ম্যাথ। তো এই ম্যাথটা বলা হচ্ছে, এটা কোনো সৃজনশীল প্রশ্ন না। বলা হচ্ছে 3 মিটার দৈর্ঘ্য ও 1 মিলিমিটার ব্যাসের তারে 1 মিলিমিটার ব্যাসের একটি তারে ব্যাসের তারের পয়জনের অনুপাত 0.21 ও ইয়ং গুণাঙ্ক 125 গুণ 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। অ্যাডমিশনে আসা কোশ্চেন, দেখি কেমন পারো তোমরা। তো বলা হচ্ছে তারটিতে 16 কেজি ভার ঝুলানো হলে 16 কেজি ভার ঝুলানো হলে পার্শ্ব বিকৃতি কত? পার্শ্ব বিকৃতি কত? দেখো, ম্যাথ তো অনেক ধরনের হতে পারে। তো ম্যাথের মধ্যে যে জিনিসটা তোমার খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে কোন সূত্রের সাথে কোন সূত্র কম্বাইন করা হয়েছে। দেখো, দুইটা ধ্রুবকের কথা বলা আছে, স্থিতিস্থাপক গুণাঙ্ক ইয়ং গুণাঙ্কের কথা বলা আছে, আর পয়জন রেশিও এটার কথা বলা আছে। তাহলে দুইটা সূত্রকে কম্বাইন করে একটা ম্যাথ। তাহলে তুমি দেখো কি চাওয়া হয়েছে, বলা হয়েছে তারটিতে 16 কেজি ভার ঝুলানো হলে তার পার্শ্ব বিকৃতি কত হবে। অর্থাৎ আমাদের চেয়েছে ছোট হাতের ডি ডিভাইডেড বাই বড় হাতের ডি, এইটা সমান সমান কত? 16 কেজি ভার ঝুলানো হলে প্রযুক্ত বল কত? F equal to mg, that is 16 গুণ 9.8। 3 মিটার দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, পয়জন রেশিও দেওয়া আছে, ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে। তাহলে আমার এই তথ্য থেকে আমরা এই তথ্য থেকে বের করতে চাই পার্শ্ব বিকৃতি। কখন পার্শ্ব বিকৃতি? দেখো, আমি যত বেশি বল দিয়ে টানবো দৈর্ঘ্য তত বাড়বে, ব্যাস তত কমবে স্থিতিস্থাপক সীমার মধ্যে, তাই তো হবে। কখন? যখন আমরা 16 কেজি ভার ঝুলাবো তখন। তো 16 কেজি ভার ঝুলানোর পরে পার্শ্ব বিকৃতি বের করতে হবে। কি ক্লিয়ার? আসো তাহলে দেখি, তোমরা আগে লিখো না। সিগমা সমান সমান পার্শ্ব বিকৃতি কি দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্ক ইয়ং গুণাঙ্কের সূত্রে পাওয়া যায় পার্শ্ব বিকৃতি? বলো না। কোথায় পাওয়া যায়? পাওয়া যায় পয়জন রেশিওতে। তাহলে সিগমা ইকুয়াল টু এই যে পার্শ্ব বিকৃতি ছোট হাতের ডি বাই বড় হাতের ডি, ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল। তাহলে আমি কিন্তু তোমাকে দুই নিয়মে শিখাইছি, মাইনাস তুমি দিতেও পারো নাও পারো। বুঝতে পারছো? এটা তোমার ইচ্ছা। ঠিক আছে, এখানে মাইনাস না দিয়েও করা যাবে, বোর্ড বইতে করছে মাইনাস দিয়েও করা যাবে। ঠিক আছে, তোমার ইচ্ছা। তাহলে আসো, আমরা বের করতে চাই কোনটা। দেখো তাকাও, আমরা বের করতে চাই কোনটা? এই যে এটা বের করতে চাই। এটা তো আমরা যে জানি, তাই না? এটা জানি না? দেখো তো, এটা তো জানি, এই যে জানি তো, পয়জন রেশিও জানি, পার্শ্ব বিকৃতি বের করতে চাই। তাহলে দৈর্ঘ্য বিকৃতি বের করতে হবে যখন 16 কেজি ভার ঝুলানো হবে। এই দৈর্ঘ্য বিকৃতিটা বের করতে গিয়ে আমি যাব কার সূত্রে? ইয়ং গুণাঙ্কের সূত্রে। এই হচ্ছে কাহিনী, আর কিচ্ছু না। তাহলে ইয়ং গুণাঙ্কের সূত্র y ইকুয়াল টু এফ বড় হাতের এল
ডিভাইডেড বাই এ ছোট হাতের এল। ইয়ং গুণাঙ্কের সূত্র কত? 100। ইয়ং গুণাঙ্কের মান কত? 125 গুণ 10 টু দি পাওয়ার 10, 10 টু দি পাওয়ার 11 আর কি। ঠিক আছে, আগে মানগুলো না বসাই। আগে আমাদের কি দরকার? আমাদের দরকার এই যেটা দৈর্ঘ্য বিকৃতি। তো দৈর্ঘ্য বিকৃতি মানে কি? ছোট হাতের এল বাই বড় হাতের এল। যখন আমি 16 কেজি ভার ঝোলাবো তখন দৈর্ঘ্য বিকৃতি। সেই দৈর্ঘ্য বিকৃতি এনে এখানে বসাবো, তখন 16 কেজি ভার ঝোলানোর পরে পার্শ্ব বিকৃতি ছোট হাতের ডি বাই বড় হাতের ডি পাবো, কারণ আমার সিগমা অর্থাৎ পয়জনের রেশিও গিভেন। এইটাই ম্যাথ অনেকে বুঝে ফেলছো, কি করতে হবে? এবার আসো হিসাবটা করি। তাহলে বিকৃতি ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল, বিকৃতিটা বের করতে চাই। তাহলে বড় হাতের এল এর সাথে এফটা গুণ, আর ছোট হাতের এল এর সাথে ওয়াই ইন্টু এটা গুণ। তাহলে এফ এর মানটা 16 কেজি ভার ঝোলানো হয়েছে, 16 গুণ 9.8। ইয়ং গুণাঙ্ক 125 গুণ 10 টু দি পাওয়ার 11। এ এত মিলিমিটার ব্যাস, তাহলে ভাই ব্যাসার্ধ হচ্ছে 0.5 মিলিমিটার। মিলিমিটার তো হবে না, মিটার লাগবে। তাহলে পাই আর স্কোয়ার 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 তার স্কোয়ার। তাহলে এখান থেকে দেখি কত আসে। 16 গুণ 9.8, 125 গুণ 125 এক্সপোনেনশিয়াল ফাংশন 11 গুণ 3.1416 ইন্টু 0.5 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 তার স্কোয়ার। (1.597 ইন্টু 10 টু দি পাওয়ার -5) এত। এর কোনো একক নেই। নাও এটা এবার এখানে এনে বসো। তাহলে সিগমা হচ্ছে 0.21, দৈর্ঘ্য বিকৃতি 1.597 ইন্টু 10 টু দি পাওয়ার -5, আর পার্শ্ব বিকৃতি ছোট ডি বাই বড় ডি। তাহলে ছোট ডি বাই বড় ডি সমান সমান এইটা ইন্টু 0.21। তাহলে 3.354 দেখি কার কার হয়েছে, আমি দেখবো এখন, কমেন্ট দেখবো। এইটা দ্যাট ইজ অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে। এবার কেউ চাইলে একটা কাজ করতে পারো, ভাই আপনি তো আলাদা আলাদা ভাবে দুইবার করছেন, আমি আলাদা আলাদা ভাবে দুইবার করব না। তো কি করব? এই যে ছোট ডি বাই বড় ডি, ঠিক আছে, তারপরে ছোট এল বাই বড় এল না, এটা মানে এফ, এই যে এফ ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এ, এফ ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এ। তো ভাই এইভাবে করব, মান বসাই দিব এইখানে। ওকে, আমার কোনো আপত্তি নেই, হবে। ঠিক আছে, হবে, করতে পারলেই হবে, বুদ্ধি খাটানো তোমার কাজ। ঠিক আছে, গুড। তো চেঞ্জ করি, বলো। ওকে, এবার শোনো, এই অধ্যায়ের ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ শেষ। আমার মনে হয় না আর কোনো টাইপের ম্যাথে তোমাদের প্রবলেম আছে। তো ধরো যে দু একটা করানো যায়, অনেক অ্যাডভান্স লেভেলের ম্যাথ এখান থেকে করানো যায়। তো আপাতত অনেক অ্যাডভান্স লেভেলের ম্যাথ প্রবলেম আমি অলরেডি সলভ করে ফেলছি। তো আপাতত এইগুলা করলে হবে। ঠিক আছে, এগুলা করলে অনেক অনেক হবে, যথেষ্ট হবে। তাহলে এবার তুমি একটু খুব ভালো করে এই অংশের প্রবলেমগুলা প্র্যাকটিস শিট থেকে করবা, কারণ সব যদি ক্লাসে করায় দেওয়া হয়, ধরো প্র্যাকটিস শিটের সব প্রবলেম ক্লাসে করায় দিলাম, তাহলে তোমার নিজের ব্রেন কোনো কিন্তু কাজ করবে না। তো এই কারণে নিজের ব্রেনটাকে একটু কাজ করাবা, খাটাবা। তখন দেখবা একটা প্রবলেম নিজে সলভ করতে গিয়ে নতুন কিছু শিখতেছো, যেটা হয়তো আমি ক্লাসে শিখাইনি। তো নিজে শেখাটা সবচেয়ে বড় কিছু, বুঝছো? তাহলে এই কারণে প্র্যাকটিস করবা। আমি যে প্রবলেমগুলো করাইলাম এইগুলা বেশি বেশি করে প্র্যাকটিস করবা। আমার লেকচার খাতার উপরে কিছু নাই, আমার লেকচার কন্টেন্ট লেকচার খাতার উপরে কিছু নাই। লেকচার কন্টেন্ট আমি এত সুন্দরভাবে সাজাই দিই, প্রত্যেকটা টপিক টাচ করে চলে আসে। ঠিক আছে, এটা যদি তুমি করতে পারো তো বোর্ড পরীক্ষা তো হবেই, কোনো কথা নেই। ইভেন তুমি যদি ইঞ্জিনিয়ারিং আমার ক্লাস না করো, ইঞ্জিনিয়ারিং ব্যাচে আমার ক্লাস না করো, এই যা করাইলাম এটা দিয়ে তোমার মনে করো ইঞ্জিনিয়ারিংও কভার হয়ে যাবে। ঠিক, ক্লিয়ার? তো ওকে, নেক্সট শোনো। এবার আমরা এই অধ্যায়ের প্রথম অংশে একটা গ্রাফ ছিল, সেই গ্রাফটা আমরা পড়ি নাই, পড়বো এখন। গ্রাফটা আমরা পড়বো। আমরা কোনো একটা ধাতব তারের জন্য বা উপাদানের জন্য, সহজ কথা বস্তুর জন্য, ম্যাটেরিয়ালের জন্য পীড়ন বিকৃতির গ্রাফ আঁকবো। যে একেবারে লাস্ট ক্লাসে এখন পীড়ন বিকৃতির গ্রাফ, এগুলো আসলে প্রথম ক্লাসের দিকেই করা উচিত ছিল, কিন্তু ওটা আমি করি নাই। যে আমরা আজকে একটা মানে পীড়ন বিকৃতির গ্রাফটা কেমন হবে সেটা দেখবো, এবং তার একটা রিয়েল ভিডিওটা আমরা দেখবো। প্র্যাকটিক্যালি করে দেখাইতে পারলে তো আসলে খুবই ভালো হয়, কিন্তু সেই সুযোগটা তো নাই।
মানে আমাদের বাংলাদেশে এরকম সুযোগ নাই, অনলাইন অফলাইন কোনোটাতেই আসলে নাই। তো এই কারণে আমরা একটা ভিডিও এখানে দেখাবো, তুমি দেখতে পারবা, একেবারে মিল পাবা গ্রাফের সাথে। তো চলো, সেই গ্রাফটা হচ্ছে পীড়ন বিকৃতির গ্রাফ। তুমি বলতে পারো ভাই পীড়ন বিকৃতির গ্রাফ আমি পারি, এই যে পীড়ন বিকৃতির গ্রাফ। হ্যাঁ, এটা ঠিক আছে, পীড়ন বিকৃতির গ্রাফ মূল বিন্দুগামী সরল রেখা হুক সাহেবের সূত্র অনুযায়ী, এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এটা না স্থিতিস্থাপক সীমার মধ্যে আমরা একটা তার, একটা রড, ধরো একটা ধাতব রড, একটা ধাতব রড, এইটারে টেনে যতক্ষণ না ছিঁড়বে, মানে স্থিতিস্থাপক সীমা অতিক্রম করে গিয়ে যতক্ষণ না এটা ছিঁড়ে যাবে, ভেঙে যাবে, ততক্ষণ ধরে, একেবারে যতক্ষণ না সেটা ফ্র্যাকচার হচ্ছে, যতক্ষণ না সে ফ্র্যাকচার পয়েন্টে পৌঁছে যাচ্ছে, আমরা ততক্ষণ ধরে পীড়ন বিকৃতির গ্রাফটা দেখতে চাই। শুধু স্থিতিস্থাপক সীমা পর্যন্ত সীমাবদ্ধ থাকতে চাই না। ঠিক আছে, তাহলে সেই গ্রাফটা আমরা দেখব। তাহলে সুন্দর করে হেডিং লিখে ফেলো, পীড়ন বিকৃতির গ্রাফ। শুধু এটা লিখবা না, স্থিতিস্থাপক সীমার মধ্যে এই কথাটা লিখবা না, কারণ আমরা একেবারে পুরো গ্রাফটা দেখবো। তাহলে লিখবা পীড়ন বিকৃতির গ্রাফ। এবার দেখো, তোমাকে আগে আমি একে বুঝাই, তারপরে আমি আর অনেকগুলো চিত্র দেখাবো। ওয়াই অক্ষে আমরা পীড়ন নিব, এক্স অক্ষে নিব বিকৃতি। বিকৃতিকে ইংরেজিতে বলা হয় স্ট্রেইন, আর পীড়নকে বলা হয় স্ট্রেস। পীড়ন আমরা অনেক সময় বলি না, আমরা খুব স্ট্রেস যাচ্ছে, মানে খুব পীড়ন যাচ্ছে, খুব প্যারা যাচ্ছে, তাহলে পীড়ন দ্যাট ইজ স্ট্রেস। এবার দেখো, আমরা এক্সপেরিমেন্ট করার জন্য এরকম একটা ধাতব তার নিলাম, এক্সপেরিমেন্ট করার জন্য এরকম একটা ধাতব তার, মানে রড নিলাম, রড। আমরা বিভিন্ন ধাতব রড দেখতে পাই না, ধরো এরকম একটা ধাতব রড আমি নিলাম, ধরো এই কলমের মতোই, ধরো এই কলমের মতো এরকম একটা ধাতব রড আমি নিলাম। এবার এই ধাতব যে রডটা, এই রডটা আমরা একটা, মানে নর্মাল ভাষায় বললে যদি আমরা বলি একটু, মানে গরিবী প্রসেসে যদি বলি, তাহলে আমরা কি করব, রডটাকে সিলিং থেকে বেশ শক্ত করে ঝুলাবো। ঝুলানোর পরে অপর প্রান্ত ধরে টেনে লম্বা করার চেষ্টা করব, বেশ ভালোই বল দিব, মানে এটা আমরা ছিঁড়ে ছাড়বো, না ছিঁড়ে যাওয়া পর্যন্ত ছাড়বো না ওরে, তাহলে বেশ ভালোই আমরা বল দিব। ঠিক আছে, কি ক্লিয়ার? তো এইটা করা যায় কিভাবে? আমরা চাই যেমন একটা যন্ত্র, সেই যন্ত্রের মাধ্যমে এই জিনিসটা করব। তো এটা বিভিন্ন হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে, বিশেষ করে ধরো সিভিল ডিপার্টমেন্টে এই যন্ত্রটা থাকে। এটার মাধ্যমে টেনসাইল টেস্ট করে, অর্থাৎ কোনো তারের সহনশীলতাটা, কোনো তার মানে রডের আর কি, রডের সহনশীলতা টেস্ট করে। তুমি দেখবা অনেক সময় ওই যে রড বা মানে কনস্ট্রাকশন যে কোম্পানি, রডের যে কোম্পানি, বিএসআরএম যে কোম্পানি আছে না, সেই কোম্পানিগুলো অনেক সময় দেখবা টিভিতে যখন অ্যাড দেয় তখন বলে যে রড বুয়েট থেকে অনুমোদিত, বুয়েট থেকে পরীক্ষিত, এরকম বলে। তো কি পরীক্ষিত, কি পরীক্ষা করা হয়েছে? পরীক্ষা করা হয়েছে এর সহনশীলতা, এ কি পরিমাণ পীড়ন সহ্য করতে পারে। ঠিক আছে, কোথায় গিয়ে সে ফ্র্যাকচার হবে, কত পীড়নে সে ফ্র্যাকচার হবে, এই জিনিসগুলাই এক্সপেরিমেন্ট করা হয় মূলত। ধরো তুমি একটা রডের কোম্পানি খুলছো, যে ভাই আমি একটা রডের কোম্পানি খুলছি, তুমি আমাকে এসে বললা যে ভাই আপনি বাড়ি টাড়ি বানাইলে আমার কোম্পানির রড দিয়ে বাড়ি বানায়। এখন তোমার কোম্পানির রড হচ্ছে খুবই লো কোয়ালিটি, কারণ সেটা দিয়ে যদি আমি বিল্ডিং বানাই, আমার বিল্ডিং যদি ভেঙে পড়ে, তা আমি কি করব? সেই রড তোমার কাছ থেকে নেওয়ার আগে আমি আগে সেই রডের বলবো যে এটার পরীক্ষা নিরীক্ষা করা আছে কিনা। তুমি মনে করো আমাকে তখন এটা বলবা যে হ্যাঁ এখান থেকে পরীক্ষা নিরীক্ষা করা আছে, এই রডের সহনশীলতা এরকম, এই যে এই জিনিসগুলো আমাকে তুমি জানাবা, তারপরে আমি চিন্তা ভাবনা করে দেখবো যে রড কিনবো কি কিনবো না তোমার কাছ থেকে। কথা কি বুঝছো? তাহলে এই যে কনস্ট্রাকশনের কাজে, বিশেষ করে বিল্ডিং টিল্ডিং তৈরি করার কাজে যে রডগুলা ব্যবহার করা হয়, এই রডগুলার কিন্তু বেশ ভালোই সহনশীলতা থাকতে হয়। তুমি একটা মনে করো যে মানে খুবই নরম সরম রড দিয়ে কিন্তু বিল্ডিং বানাইতে পারবা না, তাহলে কিন্তু বিল্ডিং ভেঙে পড়বে। তো সেটা কিভাবে টেস্ট করে সিভিল ডিপার্টমেন্টে, এটা কিভাবে টেস্ট করা হয়? এই রডটা নেওয়া হয়, রডটা নেওয়ার পরে ভালো করে শুনবা কথাগুলো। রডটা নেওয়া হয়, তারপরে এটার এই উপরের প্রান্ত আর নিচের প্রান্ত দৃঢ় অবলম্বনের সাথে এরকম ভাবে আটকানো হয়। এই যে উপরের প্রান্ত এভাবে আটকানো হয়।
এটা ধরো এই কাঠামোটার সাথে আটকানো হয়েছে, নিচের দিকেও এভাবে আটকানো হয়েছে, নিচের দিকেও এটার সাথে আটকানো হয়েছে। তারপরে ধরো এরকম একটা লম্বা অংশ নিচের দিকে থাকে, আর পুরো এই যে যন্ত্রটা, এই যন্ত্রের মনে করো যে বেজটা হচ্ছে এটা, এই বেজের এখানে চাকাও থাকে। অনেক সময় এটারে সরাবো, ধরো আমরা টেনে সামনে নিব, পিছনে নিব। এইবার আসো, এই দেখো এইটার সাথে এই যে সংযুক্ত থাকে, এটার সাথে এটা সংযুক্ত থাকে, তারপরে এটা সংযুক্ত থাকে। এবার কি করা হয়, ধরো সুইচ যখন তুমি অন করে দিবা, তখন এই দুইটা না মুভ করতে পারে। এই যে এইটা আর এটা মুভ করতে পারে। এই যে এটা মুভ করতে পারে, এই যে এটা মুভ করতে পারে। তো কিভাবে মুভ করে, এটা উপরে উঠতে পারে, এটা নিচে নামতে পারে। মাঝখানে তো রড বসাই দিছো, তাহলে এটা যদি উপরের দিকে ওঠে, যে এটা এই কাঠামো বেয়ে বেয়ে উপরে উঠতে পারে, নিচে নামতে পারে, উপরে উঠতে পারে, নিচে নামতে পারে। তাহলে এই দুইটা যদি উপরের দিকে ওঠে, মানে একটা তারকে টেনে তুমি লম্বা করবে, একটা রডকে টেনে, তো রডকে টেনে লম্বা করতে গেলে তো অনেক বেশি বল দিতে হবে, তো ম্যানুয়ালি তো দেওয়া সম্ভব না, আমরা যন্ত্রের মাধ্যমে দিব। তো যন্ত্রের মাধ্যমে দিব, এই যে যন্ত্রের মাধ্যমে দিব, টেনে লম্বা করব। তো সুইচ অন করে দিব, এই মেশিনটার সুইচ অন করে দিব। সুইচ অন করে দিলে এটা উপরের দিকে উঠবে, এটা নিচের দিকে নামবে, তার মানে তারপরে যাবে পিরনে। ঠিক আছে, তারের উপরে কিন্তু স্ট্রেস প্রযুক্ত হবে। তো স্ট্রেস প্রযুক্ত হলে সেটা এই তারটা বা এই রডটা এটা লম্বা হবে, দৈর্ঘ্য বিকৃতি হবে। সেই দৈর্ঘ্য বিকৃতি এখানে বসাই দিব, আর কি পরিমাণ পীড়ন দিয়ে আমি টানতেছি সেই পীড়ন এখানে বসাবো। এখন এগুলো হিসাব করব কিভাবে, এগুলো অটোমেটিক্যালি হিসাব করব সেন্সর দিয়ে। এখানে বিভিন্ন ধরনের সেন্সর থাকবে, সেই সেন্সর হিসাব করবে। তার সাথে মনে করো যে একটা কম্পিউটার অ্যাড করে রাখবো, এই মেশিনের সাথে একটা কম্পিউটার অ্যাড করে রাখবো। তো সিমুলেশন সফটওয়্যারের মাধ্যমে গ্রাফটা আমরা এখানে দেখতে পাবো। এটাই হচ্ছে কাহিনী। আর তুমি যদি বলো না ভাই আমরা ডিজিটাল কোনো এক্সপেরিমেন্ট করবো না, অ্যানালগ এক্সপেরিমেন্ট করবো, তাহলে কি করবা, সিলিং থেকে রডটা ঝুলাবা, তারপরে 1 কেজি 2 কেজি 3 কেজি 4 কেজি করে ভার ঝুলাবা, একটু 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 করে লম্বা হবে, সেই লম্বা তুমি ফিতা ধরে মাপবা, মাপার পরে বিকৃতি মান বের করবা, ক্যালকুলেটর চেপে মান বের করবা, সেই বিকৃতি এখানে বসাবা, আবার পীড়ন কত দিলা সেটা এখানে বসাবা। ঠিক আছে, এই কাজটা তুমি করবা। কথা বুঝলা? তো এটা তো অ্যানালগ, আগের মানুষ করতো। তো এখন তো বিভিন্ন ধরনের যন্ত্রগুলো আসছে এক্সপেরিমেন্ট করার জন্য, তাহলে আমরা যন্ত্রের ব্যবহার করব। আমরা গ্রাফ সিমুলেশনে মানে গ্রাফের যে ব্যাপারটা, এটা সিমুলেশন সফটওয়্যারের মাধ্যমে করব, কম্পিউটারে করব। যেমন আগে আমরা যখন পড়াশোনা করছি, বা আমাদেরও ধরো আগে, তখন এই যে ড্রয়িং ছিল, ইঞ্জিনিয়ারিংয়ে ড্রয়িং ছিল প্রত্যেক মানে রুয়েটে, মানে ইলেকট্রিক্যাল বলো, সিভিল বলো, যাই বলো, সবার কিন্তু একটা সেমিস্টারে ড্রয়িং করা লাগতো। তো ড্রয়িং মানে হচ্ছে ধরো ওই যে বিভিন্ন লেটার টেটার লিখতে হইতো, তো এরকম বড় পৃষ্ঠা কিনে নিয়ে লিখতে হইতো, তারপরে বিভিন্ন ধরনের ডিজাইন শিখতে হইতো। ঠিক আছে, তো এইগুলা আগে কি করা হইতো, অ্যানালগ, এই যে ডিজাইন পেপার কিনে নিয়ে, হ্যাঁ, ড্রয়িং পেপার কিনে নিয়ে তারপরে করতে হইতো। কিন্তু এখন কিসে করা হয়, অটোক্যাডে করা হয়, এখন কম্পিউটারে করা হয়, এখন কেউ ওই ড্রয়িং ম্যানুয়ালি করে না। ঠিক আছে, তাহলে এখন আসো দেখো আমরা কি করলাম, পীড়ন প্রযুক্ত করলাম। পীড়ন প্রযুক্ত করলে দেখতে পাবো যত পীড়ন প্রযুক্ত করা হবে বিকৃতি তত বাড়তে থাকবে, বা এভাবে যদি বলি বিকৃতি বাড়তে থাকলে পীড়ন প্রযুক্ত হবে। তাহলে গ্রাফটা দেখবে এরকম সরল রেখা হবে, এখান থেকে মূলবিন্দুগামী সরল রেখা হবে। কি হবে, মূলবিন্দুগামী সরল রেখা হবে, এরকম মূলবিন্দুগামী সরল রেখা আমি পাবো। এটা মূলবিন্দু ও, তো মূলবিন্দুগামী সরল রেখা ধরো এই যে এটা এ বিন্দু পর্যন্ত পাওয়া গেল। দেখো একেবারে স্ট্রেট লাইন, একেবারে মূলবিন্দুগামী সরল রেখা। তাহলে পীড়ন আর বিকৃতি পরস্পরের সমানুপাতিক, হুকের সূত্র। যত বেশি বিকৃতি তত বেশি পীড়ন, যত পীড়ন প্রযুক্ত করা হচ্ছে বিকৃতি তত বেশি ঘটতেছে। মূল বিন্দুগামী একটা সরল রেখা পাওয়া যাবে। তুমি যদি এ বিন্দু থেকে পীড়নটা অপসারণ করে নাও, মানে ভার অপসারণ করে নাও, তাহলে আস্তে আস্তে আবার সেই স্থিতিস্থাপক সীমার মধ্যে ঘটনা, আস্তে আস্তে আবার সে বিকৃতি শূন্য করে আগের অবস্থায় ফিরে চলে আসবে। এবার তারপরে এইখান থেকে আর একটু বেশি পীড়ন প্রযুক্ত করো, আরো বেশি পীড়ন প্রযুক্ত করো, তাহলে আরো বেশি বিকৃতি ঘটবে। তাহলে এবার দেখা যাবে কি এই গ্রাফটা এরকম হবে, যে এ থেকে বি বিন্দু পর্যন্ত যাবে, এটা বি বিন্দু। দেখো ও থেকে এ বিন্দু পর্যন্ত একেবারে সরল রেখা, এ থেকে বি বিন্দু পর্যন্ত কিন্তু একেবারে সরল রেখা হয়নি, দেখো একটু মাথাটা বেঁকে গেছে। ও থেকে এ বিন্দু পর্যন্ত স্থিতিস্থাপক এই যে ধর্মটা, এটা একেবারে লিনিয়ার, অর্থাৎ পীড়ন বিকৃতি পরস্পরের সাথে সমানুপাতিক, হুকের সূত্রে অ্যাপ্লিকেবল। এ থেকে বিতে এটা কিন্তু পীড়ন বিকৃতি সমানুপাতিক হয়েছে, বাট দেখো এ থেকে বিতে পীড়নও বাড়ছে, বিকৃতিও বাড়ছে, বাট
এটা লিনিয়ারলি সমানুপাতিক হয় নাই, ঠিক আছে? নন লিনিয়ার ভাবে সমান। তো এরকম হবে যে এ থেকে বি পর্যন্ত আমি এরকম পাবো। এই বি বিন্দুটা হচ্ছে স্থিতিস্থাপকতার শেষ সীমা, যে এই বিন্দু পর্যন্ত স্থিতিস্থাপক রিজিয়ন, ইলাস্টিক রিজিয়ন। এই যে বি বিন্দু, এই বি বিন্দু পর্যন্ত ইলাস্টিক রিজিয়ন বি বিন্দু পর্যন্ত, ঠিক আছে? এবার খেয়াল করো, তার মধ্যে এ বিন্দু পর্যন্ত হুকের সূত্র অ্যাপ্লিকেবল। তার মধ্যে এ বিন্দু পর্যন্ত, এই যে এই বিন্দু পর্যন্ত হুকের সূত্র খাটানো যাবে। তাহলে এখান থেকে এ বিন্দু পর্যন্ত এই যে হুকস ল খাটানো যাবে, হুকস ল আমি খাটাতে পারবো। তাহলে ভালো করে শোনো, একেবারে মূল বিন্দুতে ছিল, কোনো পীড়ন ছিল না, কোনো বিকৃতি ছিল না। এবার যখন পীড়ন প্রযুক্ত করতে থাকবো তখন বিকৃত হইতে থাকবে, বিকৃতি বাড়তে থাকবে। এই বিন্দু পর্যন্ত একেবারে লিনিয়ার, একেবারে স্ট্রেট লাইন, সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা, যেটা হুকের সূত্র সমর্থন করে। হুকের সূত্র কি ছিল? পীড়ন স্থিতিস্থাপক গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক, পীড়ন বাই বিকৃতি। এই যে পীড়ন বাই বিকৃতি। তাহলে পীড়ন সমান সমান, পীড়নটা আমার ওয়াই অক্ষে নেওয়া হয়েছে, পীড়ন সমান সমান ওয়াই ইন্টু বিকৃতি। এই যে ওয়াই ইন্টু বিকৃতি, পীড়ন আমি নিয়েছি কোন অক্ষে? ওয়াই অক্ষে। আর ইয়ং গুণাঙ্কটা আমার হচ্ছে ইয়ং গুণাঙ্কটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, ইয়ং মডুলাস কনস্ট্যান্ট, দ্যাট ইজ এম। আর বিকৃতি না হয়েছে এক্স অক্ষে। দেখো মূল বিন্দুগামী সরল রেখা, ও থেকে এই বিন্দু পর্যন্ত মূল বিন্দুগামী সরল রেখা, এই বিন্দু পর্যন্ত আমি হুকের সূত্র খাটাইতে পারবো। কিন্তু সরল রেখা না হলে, ধরো পীড়ন বিকৃতি সমানুপাতিক বাট সরল রেখা না, আমি কি হুকের সূত্র খাটাইতে পারবো? তো এ থেকে বি পর্যন্ত পীড়ন বিকৃতি সমানুপাতিক বাট সরল রেখায় না। দেখো নন লিনিয়ার ভাবে সমানুপাতিক। তাহলে বি বিন্দু পর্যন্ত স্থিতিস্থাপক ধর্ম প্রদর্শন করবে, কিন্তু আমি বি বিন্দুতে, এ থেকে বিতে আমি হুকের সূত্র খাটাইতে পারবো না। এটা ভালো করে বুঝবা। তাহলে এ বিন্দু পর্যন্ত লিনিয়ারলি পীড়ন বিকৃতি পরস্পরের সমানুপাতিক, হুকের সূত্র খাটবে। এ থেকে বিতে নন লিনিয়ারলি পীড়ন বিকৃতি পরস্পরের সমানুপাতিক, কিন্তু এই অংশটুকুতে হুকের সূত্র খাটবে না। বি হচ্ছে স্থিতিস্থাপকতার শেষ সীমা, ইলাস্টিক রিজিয়ন। বি বিন্দু থেকে বল অপসারণ করে নিলে বস্তু আবার পূর্বের অবস্থায় ফেরত চলে যাবে। বি থেকে এ হয়ে আবার এই রেখা বরাবর নেমে ও বিন্দুতে ফেরত যাবে। নেক্সট, এবার তুমি আবার পীড়ন দিয়ে যাও, আরো ভার দিয়ে যাও, যতক্ষণ না ছিড়বে ততক্ষণ ভার দিয়ে দেবা। এইবার দেখবা, এইবার আমরা এক্সপেরিমেন্ট করলে দেখতে পাবো গ্রাফটা একটু এরকম ভাবে অনিয়মিত হয়ে গ্রাফটা একটু আঁকাবাঁকা হয়ে এরকম সি নামক একটা বিন্দুতে গিয়ে পৌঁছাচ্ছে, সি বিন্দু। এবং এই সি বিন্দুতে পৌঁছানোর পর থেকে আমি কিন্তু পীড়ন বাড়াই যাচ্ছি, আমি কিন্তু এই মেশিনের সাহায্যে তারকে টেনেই যাচ্ছি। তাহলে এরকম একটু অনিয়মিত হয়ে সি বিন্দু তৈরি করলো, একটা সি বিন্দু তৈরি করলো, এবং সি বিন্দুর পর থেকে আবার এইভাবে পীড়ন বিকৃতি বাড়তে থাকবে, কোন বিন্দুর পর থেকে? সি বিন্দুর পর থেকে আবার এভাবে পীড়ন বিকৃতি বাড়তে থাকবে। কি কথা ক্লিয়ার? এই যে সি বিন্দু, এই সি বিন্দুটার নাম হচ্ছে নতি বিন্দু, বা ইংরেজিতে বলা হয় ইল্ড পয়েন্ট, YIELD, ইল্ড পয়েন্ট। তো আমরা বাংলাটা লিখি, পরে ইংরেজিটা লিখবো। এই যে সি বিন্দু, এটা হচ্ছে নতি বিন্দু, নতি বিন্দু, এটা হচ্ছে নতি বিন্দু। সি বিন্দু, এটা হচ্ছে নতি বিন্দু। কি ক্লিয়ার? এবার এই নতি বিন্দুর পর থেকে, নতি বিন্দু কাকে বলে? যে বিন্দুর পর থেকে আবার পীড়ন বাড়ানোর সাথে সাথে বিকৃতি আবার বাড়তে থাকে, কিন্তু একেবারে লিনিয়ারলি না, দেখো সরল রেখা হয়নি, বক্ররেখা। তাহলে যে বিন্দুর পর থেকে আবার পীড়ন বাড়াইলে বিকৃতি আবার বাড়তে থাকবে, বক্ররেখার মতো হয়ে বাড়তে থাকবে, সেই বিন্দুটাই হচ্ছে নতি বিন্দু। এবার নতি বিন্দুতে আসলে আলটিমেটলি এই যে তারটা, এর স্থায়ী বিকৃতি ঘটে গেছে। এ থেকে বল অপসারণ করে নিলে এ ও হয়ে পূর্বের অবস্থায় ফিরে যাবে। বি থেকে বল অপসারণ করলে বি থেকে এ হয়ে আবার ওতে ফেরত যাবে। কিন্তু তুমি বি থেকে সিতে চলে আসছো। এবার সি বিন্দুর পর থেকে বা সি থেকে তুমি যদি এবার বল অপসারণ করে নাও, সি বিন্দুর পর থেকে বা সি থেকে যদি বল অপসারণ করে নাও, সি থেকে বি হয়ে এ হয়ে ওতে আর ফেরত যাবে না। অর্থাৎ তারটা ছিল এরকম, ধরো এতটুকু ছিল রডটা, তো সি বিন্দুতে বল প্রয়োগের পরে রডটা দেখতে এরকম হয়ে গেছে, যে সি বিন্দুতে এরকম হয়ে গেছে। এবার সি বিন্দুতে বল অপসারণ করে নিলে দেখা যাবে কি এই অবস্থায় আছে। সি বিন্দু থেকে, এটা সি বিন্দু বা সি বিন্দুর পরে বল অপসারণ করে নিলে এরকম হয়ে আছে, কিন্তু হওয়ার কথা ছিল এরকম হয় না। দেখো স্থায়ীভাবে, এই দেখো এদিকে তাকাও, কতটুকু স্থায়ী বিকৃতি হয়ে বসে আছে। এই যে এতটুকু স্থায়ী বিকৃতি হয়ে বসে আছে। তাহলে সি বিন্দুর পরে এই স্থায়ী বিকৃতিটা ঘটবে, স্থায়ী বিকৃতি।
তো ব্যাপারটা হচ্ছে এটা গ্রাফে কিভাবে দেখানো যায়, গ্রাফে কিভাবে দেখানো যায়, এই দেখো ভালো করে খেয়াল করবা। সি বিন্দু থেকে যখন আমি বল অপসারণ করে নিব তখন এইভাবে ফেরত আসবে। দেখো সি থেকে বি হয়ে এ হয়ে ওতে ফেরত আসে নাই, এইভাবে ফেরত আসবে। এটার একটু কালার দিয়ে দিই, অন্য কালার। এই যে এইভাবে ফেরত আসবে, দেখো এইভাবে ফেরত এসে এই বরাবর ফেরত এসে মিললো কোথায়, এইখানে মিললো, এই পয়েন্টে মিললো না? তাহলে ভালো করে দেখো তো এই পয়েন্টে পীড়ন কত বলো তো, এই পয়েন্টে পীড়ন কত, পীড়ন 0, ওয়াই অক্ষ 0 দেখো। কিন্তু ওই পয়েন্টে এই যে দেখো বিকৃতি, পীড়নটা 0 কিন্তু কি আছে বিকৃতি, এই বিকৃতিটাই হচ্ছে সেই স্থায়ী বিকৃতি। তাহলে স্থায়ীভাবে বিকৃতি ঘটে থাকবে, ঠিক আছে, বুঝলা? স্থায়ীভাবে বিকৃতি ঘটে থাকবে। তাহলে সি বিন্দু থেকে বল প্রয়োগ করতে থাকলে, সি বিন্দু থেকে বল প্রয়োগ করতে থাকলে আবার বাড়তে 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 দেখো পীড়নও বাড়তেছে বিকৃত বাড়তেছে, পীড়নও বাড়তেছে বিকৃত বাড়তেছে, বাড়তে বাড়তে এরকম কোন একটা বিন্দুতে গিয়ে পৌঁছাবে। এই বিন্দুটার নাম হচ্ছে ধরো ডি বিন্দু। এবার তুমি যদি তারটাকে দেখো, মানে রডটাকে যদি তুমি দেখো, তাহলে সি বিন্দুর পর থেকে তুমি কেমন দেখতে পাবা, সি বিন্দুর পর থেকে তুমি দেখতে পাবা ধরো স্টিল কালার, স্টিলের যে কালার সেই কালারের একটা রড দেখবা, সেটার মানে যে দেওয়ালটা আর কি, সিলিন্ডার আকৃতির যে রড তার যে দেওয়ালটা, তো সেই দেওয়ালটা দেখবা তার যে পৃষ্ঠটা আর কি, সহজ কথা পৃষ্ঠটা দেখবা আস্তে আস্তে কেমন একটু ডিসকালার হয়ে যাচ্ছে, কেমন একটু ডিসকালার হয়ে যাচ্ছে, কেমন একটু সাদা সাদা ভাব চলে আসতেছে। তোমার আমি একটা উদাহরণ এমনি দিই, ধরো একটা কলম, এই কলমটাকে আমি বাঁকা এইভাবে ভাঙবো, যেখান থেকে ভাঙতে যাবো দেখবো ওইখানে সাদা সাদা ডিসকালার হয়ে যাবে, এই কলমের যে কালারটা, এই যে হলুদ কালার যেটা আছে এটা আর থাকবে না। তো এবার দেখবা যে সি থেকে বল প্রয়োগ করতে থাকলে আস্তে 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 ডি বিন্দুতে তারটা ডিসকালার হইতে থাকবে, শক্ত হইতে থাকবে, এবং এই ডি বিন্দুতে এখন সবচেয়ে বেশি পীড়ন, দেখো এতে যা পীড়ন, বিতে যা পীড়ন, সিতে যা পীড়ন, ডিতে সবচেয়ে বেশি পীড়ন। এই ডি বিন্দুকে বলা হচ্ছে আলটিমেট স্ট্রেট পয়েন্ট, মানে এইখানে আলটিমেট সবচেয়ে বেশি স্ট্রেস প্রযুক্ত হয়েছে, তো এই কারণে বলা হচ্ছে স্ট্রেট পয়েন্ট, আলটিমেট স্ট্রেট পয়েন্ট। কি ক্লিয়ার? তুমি যদি রডটাকে এই মুহূর্তে ধরো, সি থেকে ডিতে যখন নিয়ে গেছো এই অবস্থায়, সি থেকে ডিতে নেওয়া যাওয়ার পরে রডটাকে যখন ধরবা দেখবা রডটা উত্তপ্ত হয়ে গেছে, গরম হয়ে গেছে। টেনে লম্বা করতে গেলে দেখবা অনেক সময় দেখবা যে মনে করো এরকম কোনো রড টড টানতে 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 ছিঁড়ে যাও, যেখানে ছিঁড়ে গেছে ওই জায়গাটা ধরবা, যেখান থেকে ভেঙে গেছে ওই জায়গাটা ধরবা, দেখবা উত্তপ্ত হয়ে গেছে। এটা তুমি নিজেও এক্সপেরিমেন্ট করতে পারো। একটা ছোট্ট চিকন তার নিবা, যে তার দিয়ে যে এরকম তার পেঁচে 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 স্প্রিং তৈরি করি না আমরা, ওরকম তার নিবা। একটা তারকে যখন তুমি ভাঙতে যাবা, কোনো জায়গা থেকে যখন ভাঙতে যাবা এরকম ভাবে অনেকবার নাড়াচাড়া করে ভাঙো না, যেখানে দেখে ভাঙতে যাবা দেখবো ওই জায়গাটা গরম হয়ে গেছে। কি ক্লিয়ার? তাহলে এই যে গরম কেন হয়ে যাচ্ছে, হ্যাঁ এই যে একজন বলছে ভাই এটা কেন হয়, গরম কেন হয়ে যাচ্ছে, তুমি এটা টেনে লম্বা করতেছো না, তাহলে টেনে লম্বা করতে গেলে তোমার কাজ হবে না, ওই কাজটাই তখন তাপশক্তিতে রূপান্তরিত হচ্ছে, কৃত কাজটাই। আমরা তারের প্রসারণে কৃত কাজ বের করছি না, সেই কৃত কাজটাই তখন তাপশক্তিতে কনভার্ট হচ্ছে, হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে। তাহলে এবার এই ডি বিন্দু হচ্ছে আলটিমেট স্টেট পয়েন্ট। এবার দেখো স্থিতিস্থাপক ধর্ম কিন্তু বিনষ্ট হয়ে গেছে এই যে বি বিন্দুর পর থেকে কিন্তু আর স্থিতিস্থাপক ধর্ম নেই। বি বিন্দুর পর থেকে এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হয় প্লাস্টিক রিজিয়ন, মানে আগে ছিল বি বিন্দু পর্যন্ত ছিল ইলাস্টিক রিজিয়ন, এবার এটা হচ্ছে প্লাস্টিক রিজিয়ন, নমনীয় প্লাস্টিক রিজিয়ন, এটা বি বিন্দুর পর থেকে প্লাস্টিক রিজিয়ন। এবার ডি বিন্দুতে কি ছিঁড়ে গেছে? না, ডি বিন্দুতে ছিঁড়ে যায়নি, ডি বিন্দুতে সবচেয়ে বেশি পীড়ন প্রযুক্ত হয়েছে। এবার তুমি তো বলছো যে ছিঁড়ে না যাওয়া পর্যন্ত বল দিতে থাকবা, তাহলে দাও দিয়ে যাও, বল দিয়ে যাও, পীড়ন প্রযুক্ত করে যাও। এবার তারপরে দেখতে পাবা কি আস্তে আস্তে পীড়ন এবার কমতেছে ডি বিন্দুর পর থেকে। ডি বিন্দুতে সবচেয়ে বেশি পীড়ন, তাহলে সবচেয়ে বেশি পীড়ন হলে কি আর বাড়বে, পীড়ন বাড়বে না, তাহলে পীড়ন এবার কমবে, কমতে 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 এইরকম একটা পয়েন্টে আসছে। ডি বিন্দুর পর থেকে দেখবা পীড়নটা কমে যাবে। কেন কমে যাবে? এই যে এই কলমটা রড টানতেছি টানতেছি টানতে টানতে ডি বিন্দুতে চলে গেছি, এবার এখনো ছিঁড়ে যায় নাই, এবার ছিঁড়ে যাবে, এবার এর ছিঁড়ে যাওয়ার সময় হয়ে গেছে। তখন দেখবা এই তারটা এরকম, যে আমি এখানেই এঁকে দিচ্ছি তোমাকে, দেখবা কোনো একটা জায়গা থেকে এই তারটা এরকম ছিল, তো দেখবা কোনো একটা জায়গা থেকে মাঝখানের দিকেই, মানে নর্মালি মাঝখানের দিকেই হবে, এই মাঝখানের কোনো একটা জায়গা থেকে এরকম নেকিং সরু হয়ে যাওয়া শুরু করছে, সরু হয়ে যাওয়া মানে যেখান থেকে আর কি সরু হয়ে যাওয়া শুরু করছে ওইখান থেকে আর কি ছিঁড়ে যাবে। এই যে এটাকে বলা হচ্ছে নেকিং। নেকিং মানে কি? সরু হওয়া।
তো সরু হওয়া শুরু করবে এই ডি বিন্দুর পর থেকে। তো ডি বিন্দুর পর থেকে যদি সরু হওয়া শুরু করে, তুমি একটা জিনিস চিন্তা করো, কমন সেন্স কাটা চিন্তা করো, টানতে টানতে ছিঁড়ে যাবে, যে জায়গা থেকে ছিঁড়ে যাবে সেই জায়গা সরু হওয়া শুরু করছে। যখন এরকম সরু হওয়াটা শুরু করবে তখন দেখবা খুব সহজে টেনে অনেক লম্বা করা যাচ্ছে। অনেক সময় সরু হয়ে যাবে যখন, তখন দেখবা খুব সহজে টেনে অনেক লম্বা করা যাচ্ছে। তাহলে কি হচ্ছে, খুব সহজে টেনে যদি অনেক লম্বা করা যাচ্ছে তার মানে বিকৃতি বেশ ভালোই বাড়বে, কিন্তু পীড়ন অনেক কম দেওয়া লাগতেছে। এরকম দিতে 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 এক সময় এই পয়েন্ট, এটা ই পয়েন্ট, ই পয়েন্ট হচ্ছে ফ্র্যাকচার পয়েন্ট, এই পয়েন্টে এসে ছিঁড়ে গেছে। ই পয়েন্ট হচ্ছে ফ্র্যাকচার পয়েন্ট, এই পয়েন্টে এসে ভেঙে গেছে বা ছিঁড়ে গেছে, ফ্র্যাকচার, ফ্র্যাকচার পয়েন্ট। ঠিক আছে, এই পয়েন্টে এসে ছিঁড়ে গেছে বা ভেঙে গেছে, ফ্র্যাকচার হয়ে গেছে। এই হচ্ছে পুরো পীড়ন বিকৃতির গ্রাফ, একেবারে ছিঁড়ে না যাওয়া পর্যন্ত। এবার তুমি বলতে পারো ভাই সব ধাতুর কি আমি একই রকমই গ্রাফ পাবো? উত্তর হচ্ছে না। নর্মালি একটা আদর্শ গ্রাফ ই বিন্দু পর্যন্ত যাবে, কিন্তু এমন ম্যাটেরিয়াল, ধরো খুবই শক্ত ম্যাটেরিয়াল, ঠিক আছে, খুবই শক্ত ম্যাটেরিয়াল, তো শক্ত ম্যাটেরিয়াল গুলার দেখা যাবে কি কোনোটার এ বিন্দু পর্যন্ত পাবো, মানে এ বিন্দুতে গিয়ে ফ্র্যাকচার, কোনোটার বি বিন্দুতে গিয়ে ফ্র্যাকচার, কোনোটা বি বিন্দু পর্যন্ত টিকে থাকবে, কোনোটা সি বিন্দু পর্যন্ত টিকে থাকবে। এবার অর্থাৎ শক্ত বেশ দৃঢ় শক্ত ম্যাটেরিয়াল হলে তার এ বি বিন্দু পর্যন্ত অর্থাৎ ইলাস্টিক রিজিয়ন পর্যন্ত থাকবে। এরপরে মনে করো যে ডাকটাইল ম্যাটেরিয়াল, ডাকটাইল মানে কি নরম, নমনীয় ম্যাটেরিয়াল, ডাকটাইল মানে নমনীয় ম্যাটেরিয়াল যেগুলা একটু নরম, ধরো স্টিল বা কাঁচা লোহা, সেগুলার ক্ষেত্রে কি হবে, সেগুলার ক্ষেত্রে ধরো যে সি বিন্দু, ডি বিন্দু, ই বিন্দু থাকবে, এগুলা থাকবে। ঠিক আছে, সব ম্যাটেরিয়াল, ধরো কাঁচ, গ্লাসের এ বিন্দু থাকবে, বি সি ডি থাকে না। কিন্তু মনে করো একটু নরম কাঁচা লোহা, তার মনে করো যে ডি বিন্দু, ই বিন্দু থাকবে। কি কথা বুঝছো? তো এই হচ্ছে কাহিনী। এইবার আসো আমরা এই জিনিসটা আরো কয়েকটা গ্রাফ একটু দেখবো, তাহলে তোমাদের একটা বেশ ভালো আইডিয়া হবে। মানে গুগল সার্চ দিলে দেখবো অনেক গ্রাফ আছে। তা আমরা দেখো কয়েকটা গ্রাফ একটু দেখো, মানে একে একে তো আমি বুঝালাম, এবার তারপরে হচ্ছে একটু গুগল থেকে দেখাই। গুগলে এরকম অনেকগুলো চিত্র আছে, দেখো আমি বুঝাই দিই। একটু আইএসও কমাইতে পারলে ভালো হইতো, তাহলে পরিষ্কার দেখা যেত। দাঁড়াও আমি একটু ক্যামেরার আইএসওটা কমাই। হ্যাঁ এবার ঠিক আছে, দেখো। কিন্তু এবার আমি অনেক কালো হয়ে গেছি। আচ্ছা যাই হোক, আমাকে দেখতে হবে না, গ্রাফ দেখো। এবার দেখো এই যে একটা ডাকটাইল ম্যাটেরিয়ালের স্ট্রেস এবং স্ট্রেইন গ্রাফ। তো ডাকটাইল মানে নমনীয়, আমি বলছিলাম সেটা ই বিন্দু পর্যন্ত যাবে, ফ্র্যাকচার পয়েন্ট পর্যন্ত যাবে। তো দেখো এই যে এটা হচ্ছে সেই ও বিন্দু আমাদের, এটা হচ্ছে আমাদের ও বিন্দু, এটা হচ্ছে আমাদের ও বিন্দু। এখান থেকে আমরা পীড়ন দেওয়া শুরু করছি, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এই যে এ বিন্দু, প্রপোর্শনাল লিমিট, দেখছো প্রপোর্শনাল লিমিট লেখা আছে, প্রপোর্শনাল লিমিট অর্থাৎ হুকের সূত্র খাটবে। তারপর দেখো একটু নন লিনিয়ারলি সমানুপাতিক হয়েছে, এই যে মাঝখানের এই বিন্দুটা ধরো বি বিন্দু, এরা বি বিন্দু দেখায় নাই, এই যে নন লিনিয়ারলি সমানুপাতিক, এই যে এ থেকে বি বিন্দু পর্যন্ত। তারপরে এই যে সি বিন্দু, সি বিন্দু ইল্ড পয়েন্ট মানে নতি বিন্দু, এই যে নতি, তাহলে এখানে স্থায়ী বিকৃতি ঘটে গেছে। এবার সি বিন্দুর পরে তুমি যদি বল অপসারণ করে নিও তাহলে আর পূর্বের অবস্থায় ফিরবে না। এই যে আবার সাউন্ড শুরু করছে। এবার সি বিন্দুর পর থেকে পীড়ন বাড়াতে থাকলে আবার দেখো বিকৃতি বাড়তে থাকে, এবং সবচেয়ে বেশি পীড়ন এই বিন্দুতে প্রযুক্ত হচ্ছে। এটা হচ্ছে দেখো আলটিমেট স্ট্রেস পয়েন্ট, সবচেয়ে বেশি পীড়ন প্রযুক্ত হয়েছে। এবার তারপরে কি হবে, সবচেয়ে বেশি পীড়ন প্রযুক্ত হওয়ার পরে নেকিং শুরু হবে, এই যে সি থেকে ডি বিন্দু পর্যন্ত। দেখো ভালো করে খেয়াল করো, সি থেকে এই যে ডি, আর এটা ই, এই যে ফ্র্যাকচার পয়েন্ট ই, সি থেকে ডি বিন্দু পর্যন্ত বলা হয় ইলাস্টিক হার্ডেনিং। ইলাস্টিক হার্ডেনিং মানে শক্ত হইতে থাকবে, কি বলছিলাম, শক্ত হতে থাকবে, শক্ত হতে থাকে। আর ডি বিন্দুর পরে কি হতে থাকে, সরু হতে থাকে, কোন একটা জায়গায় সরু হতে থাকে। এই দেখো চিত্র দেখানো আছে, দেখো এই যে ডি বিন্দুর চিত্রটা, এটা এই যে সরু হওয়া শুরু হলো। এবার ই বিন্দুতে গিয়ে দেখো ফ্র্যাকচার, ভেঙে গেছে, মাঝখান দিয়ে ভেঙে গেছে। তাহলে এটা হচ্ছে সরু হতে থাকবে, ডি বিন্দুর পরে সরু হতে থাকবে, সরু হতে থাকে, বুঝলা? ক্লিয়ার? এবার দেখো নেক্সট, দেখো এই একই টাইপেরই গ্রাফ, একই জিনিস। দেখো একই গ্রাফ,
এখানে একটু তার দিয়ে দেখানো হয়েছে, আদি দৈর্ঘ্য এল নট, আদি দৈর্ঘ্যটা এল নট, আদি দৈর্ঘ্যটা এল নট। তারপরে যখন টেনে লম্বা করা হয়েছে, দেখো এটা কোন 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 বিন্দু, এই যে এটা হচ্ছে ও বিন্দু, এটা ও বিন্দুর ঘটনা, ও বিন্দুর ঘটনা। তারপরে দেখো এই পয়েন্টের ঘটনা, এই পয়েন্টের ঘটনা হচ্ছে এইটা, এই যে নিয়ে দেখানো আছে এই পয়েন্টের ঘটনা, তাহলে এটা হচ্ছে এ বিন্দুর ঘটনা, এই যে এ বিন্দু, এটা এ বিন্দু। তারপরে দেখো এটা এই যে নেকিং, নেকিং এই যে শুরু হয়েছে, তো শুরু কোথা থেকে হবে, এই যে এই বিন্দু থেকে শুরু হবে, ডি বিন্দু থেকে, এটা ডি বিন্দুর ঘটনা। আর ফ্র্যাকচার হয়ে গেছে, ভেঙে গেছে, এটা কোন বিন্দুর ঘটনা, ই বিন্দুর ঘটনা, ই বিন্দুর ঘটনা, ফ্র্যাকচার। বুঝতে পারছো, বুঝতে কি পারছো? এখানে কি লেখা আছে, ওই যে কথাগুলো লিখলাম সেই কথাগুলো ইংরেজিতে লেখা আছে, যেমন এই যে ইলাস্টিক রিজিয়ন, তারপরে প্লাস্টিক রিজিয়ন, এইগুলো এখানে লেখা আছে, আর কিচ্ছু না। ঠিক আছে, তোমার এই বাংলা মানে ইংরেজি কথা এখান থেকে দেখতে হবে না, তুমি শুধু গ্রাফটা বোঝো কিনা দেখো। ঠিক আছে, আর হুকের সূত্র কোন পর্যন্ত খাটবে, এই দেখো এই যে এখানে একটু কালার করে দেখানো আছে, হুকের সূত্র খাটবে লিনিয়ারলি প্রপোর্শনাল যতটুকু, সেইখানে হুকের সূত্র খাটবে। মানে আমরা এই যাবৎকালে যত ম্যাথ করছি সব কিন্তু ও থেকে এর মধ্যে, মানে আমরা এই অধ্যায়ের ম্যাথ করছি ও থেকে এর মধ্যে, এই যে ও থেকে এর মধ্যে হুকের সূত্র, এই অংশের জন্য হুকের সূত্র খাটবে। এই যে হলুদ অংশ দেখো মার্ক করে দেওয়া আছে, এর বাইরে কিন্তু হুকের সূত্র খাটবে না, বি সি ডি ই পয়েন্টে হুকের সূত্র খাটবে না। ঠিক আছে, তাহলে হুকের সূত্র খাটবে ও থেকে এ তে। এবার আমি যা বললাম তা সত্যি কিনা সেটা আমরা দেখব। তাহলে আমরা কিভাবে দেখব, একটা ভিডিও দেখব, এই যে যে ঘটনা আমরা এখানে দেখলাম সেটা সত্যি কিনা আমরা তার একটা ভিডিও দেখব, বুঝলা? তো চলো দেখি তোমাদের যেটা বললাম যে কি এক্সপেরিমেন্ট করা হয়। তবে ভিডিওটা দেখাইতে গিয়ে কপিরাইট যদি দেয় তাহলে তো বিপদ, কারণ ইউটিউবের ভিডিও তো, তাহলে আমি একটু কথা বলতে হবে মাঝে মাঝে। দেখো টেনসাইল টেস্ট, সাউন্ডটা অফ করে দিই। In the first table point, F max as the maximum. ও আচ্ছা, আমি তো একেবারে মাঝখান দিয়ে চলে গেছি। দেখো প্রথম থেকে, তো কি বলা হচ্ছে টেনসাইল টেস্ট, মানে একেবারে ল্যাব টেস্ট। ল্যাবে এটা কি করা হয়, দেখো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট একটা কথা, বারবার সামনে চলে যাচ্ছে কেন? দেখো বলা হচ্ছে ম্যাটেরিয়াল উইথ ইল্ড পয়েন্ট ফেনোমেনা, মানে সব ম্যাটেরিয়ালের জন্য ইল্ড পয়েন্ট অর্থাৎ সি বিন্দু থাকে না, কোনো ম্যাটেরিয়ালের জন্য হয়তো থাকে, কোনো ম্যাটেরিয়ালের জন্য থাকে না। তো আমরা যেটা একটু আগে আঁকছি সেটা হচ্ছে সব ম্যাটেরিয়ালের জন্য, আমরা যেটা আঁকছি সেটা হচ্ছে মোটামুটি একটা আদর্শ ম্যাটেরিয়ালের জন্য, মানে সব বিন্দু দেখাই আর কি। কিন্তু এখন আমরা এখানে দেখবো হচ্ছে উইথ ইল্ড পয়েন্ট ফেনোমেনা, এবং তারপরে যে ম্যাটেরিয়ালটা দেখবো সেটা হচ্ছে উইদাউট ইল্ড পয়েন্ট ফেনোমেনা, মানে নতিবিন্দু ছাড়া, নতিবিন্দু দিয়ে। তো এটা নতিবিন্দু দিয়ে, আসো তো দেখো কি হচ্ছে। তাহলে প্রথমে আমরা একটা টেনসাইল নিব আর কি, টেনসাইল টেস্ট করার জন্য আর কি, মানে ল্যাবে যাব। তো এই যে লোকটা দেখো ল্যাবে চলে গেছে, ধরো এটা তুমি ল্যাবে চলে গেছো, এটা হচ্ছে রডটা, এই রডটাকে টেনে আমরা ছিড়বো, ভেঙে ফেলবো আর কি এটাকে টেনে। এর আদি দৈর্ঘ্য এল নট এবং ব্যাস হচ্ছে ডি নট, আদি। দেখা যাচ্ছে ক্লিয়ার, বলো? এবার দেখো এই হচ্ছে সেই যন্ত্রটা, দেখছো এই হচ্ছে সেই যন্ত্রটা, দেখো যেটা এই যে মুভ করতে পারে, উপরে উঠতে পারে, নিচে নামতে পারে, এটা হচ্ছে সেই যন্ত্রটা। এর সাথে দেখো কম্পিউটার সবকিছু এই যে সিমুলেশন করা আছে, বেশ ভালো একটা উন্নত ল্যাবে যাইতে হবে এটা করার জন্য। তো দেখো কিভাবে এই যে নিচের প্রান্তটাকে যুক্ত করা হলো, ঠিক একইভাবে উপরের প্রান্তটাকে যুক্ত করা হলো, এবার টাইট করে দেওয়া হচ্ছে, এই যে টাইট করে দিলাম। এবার আমি যখন মেশিন অন করে দিব তখন আস্তে আস্তে উপরের অংশটা উপরের দিকে মুভ করবে, নিচের অংশটা নিচের দিকে মুভ করবে। আমি একটু মাঝে মাঝে আসি, না হলে কপিরাইট দিবে, বুঝলা? দেখো এবার এখানে সেন্সর অ্যাড করা আছে, এই যে সেন্সর, এগুলো সব সেন্সর। এই সেন্সরের মাধ্যমে আমি কম্পিউটার সিমুলেশন করতে পারবো। হ্যাঁ, এবার এই দেখো গ্রাফ পেপার নিয়ে আসছি, এই যে গ্রাফ পেপার, গ্রাফ পেপারের এইখানে হচ্ছে এই যে পজিশন মানে ইলোগেশন অর্থাৎ বিকৃতি, আর এখানে ওয়েট, কেজি ওয়েট, কেজি ওয়েট মানে হচ্ছে
কতটুকু বল দিচ্ছি, অর্থাৎ পীড়ন, সহজ কথা। এটা বিকৃতি, এটা পীড়ন, পীড়ন বিকৃতি এখানে দেখাই দিব আমরা। তো দেখো অলরেডি কিন্তু বল দেওয়া শুরু হয়ে গেছে, এই যে এখানে অলরেডি কিন্তু চলতেছে, দেখো এখানে পয়েন্টগুলো চেঞ্জ হচ্ছে, মানগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে এটা ফোর্স, মানে এখানে ফোর্স আর ইলোগেশন দেখানো হয়েছে। তো ফোর্স ডিভাইডেড বাই এ মানে পীড়ন, আর ইলোগেশন ডেল এল ডিভাইডেড বাই আদি এল, আদি দৈর্ঘ্য, সেটা হচ্ছে বিকৃতি। এবার দেখো একটা লাল কালি দিয়ে একটা গ্রাফ দেখতে পাচ্ছ কিনা, দেখো মূলবিন্দুগামী সরল রেখা চলতেছে, কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু দেখো মূলবিন্দুগামী সরল রেখা পাওয়া যাচ্ছে, ও থেকে এর দিকে যাচ্ছে, ও থেকে এর দিকে, ও থেকে এর দিকে যাচ্ছে। তারটা কিন্তু, এটা কিন্তু বড় হচ্ছে, এটা কিন্তু বড় হচ্ছে, এই যে এটা কিন্তু দেখবা আস্তে আস্তে লম্বা হচ্ছে। এটা বোঝা যায় কিভাবে, দেখো এটা বোঝার জন্য দেখো আমি একটু দাগ দিয়ে রাখি, তাহলে এখানে তুমি বুঝতে পারবা। এই দেখো এখানে দাগ দিয়ে রাখলাম, এটা যে লম্বা হচ্ছে এটা আমরা পরে বুঝবো কিভাবে। এবার দেখো এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে দেখো নিচের দিকে, আমি বলছিলাম না কিছুক্ষণ এরকম অনিয়মিত পাওয়া যাবে, সেই অনিয়মিত বিন্দু হচ্ছে সি বিন্দু। এটার অনেকে বলতে ভাই এটার কি বি বিন্দু নেই, নেই এটার বি বিন্দু নেই, এটার সি বিন্দু আছে, বি নেই। বি থাকতে হবে, আমি তো বললাম না সব সব ম্যাটেরিয়ালে সব পয়েন্ট থাকতে হবে এমন কোনো কথা নেই। তাহলে এই যে অনিয়মিত হচ্ছে এটা হচ্ছে সি বিন্দু। এইবার দেখো খুব ভালো করে দেখো, এই যে সি বিন্দু, সি বিন্দু যে বিন্দুর পর থেকে আবার পীড়ন বিকৃতি বাড়তে থাকে, আবার দেখো যে বিন্দুর পর থেকে এই যে এটা হচ্ছে সেই সি বিন্দু, ইল পয়েন্ট, নতি বিন্দু। অনেক কথা ভাই গ্রাফটা এভাবে ছোট হচ্ছে কিভাবে, আমি এবার এক্স অক্ষ বরাবর চেপে দিচ্ছি আর কি। তাহলে দেখো পীড়ন বাড়ার সাথে সাথে বিকৃতি আবার বাড়তেছে, বাড়তে বাড়তে কোন বিন্দুর দিকে যাচ্ছে, ডি বিন্দুর দিকে যাচ্ছে। তাহলে ও এটা, এ এটা, সি এটা, এই যে এটা সি, এই বিন্দুটা সি বিন্দু, সি বিন্দুর পরে যাচ্ছে এবার ডি বিন্দুর দিকে। এবার দেখো এদিকে তাকাও, এবার খুব ভালো করে তাকাবা, দেখো এটা লম্বা হয়ে হচ্ছে কিনা, দেখো ভালো করে দেখো, আমি দাগ দিয়ে রাখছিলাম, দেখো লম্বা হচ্ছে কিনা, বোঝা যায় কিনা। এবার দেখো এই যে আলটিমেট স্ট্রেংথ হয়েছে, এবার নেকিং হওয়া শুরু হয়েছে, দেখো এই যে শুরু হচ্ছে নেকিং, এই যে ভেঙে গেছে, অলরেডি এটা ভেঙে গেছে। আমি এই জায়গাটা আবার একটু দেখাই, এই জায়গাটা আবার একটু দেখাই, দেখো একটু সাউন্ড দিয়ে দেখাই, এখানে একটা বেশ ভালো সাউন্ড শোনা যায়, ভেঙে যাওয়ার সাউন্ড শোনা যায়। As soon as the maximum is reached, a neck begins to form at one point of the test piece. All further plastic deformation now only takes place at the neck, and eventually the test piece fractures there. দেখো এই জায়গাটাতে চিকন হওয়া শুরু হচ্ছে, ভেঙে যে যাবে সেটা সাউন্ড দিয়ে বোঝা যাবে। এই যে ভেঙে গেছে, দেখো একটা সাউন্ড হয়েছে, টের পাইছো? ভেঙে যাওয়ার একটা সাউন্ড টের পাইছো? হ্যাঁ, এটা ভেঙে গেছে। তাহলে গ্রাফ দেখো, এই যে ও বিন্দু, এ বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, এই যে ডি বিন্দু, ই বিন্দু, ফ্র্যাকচার পয়েন্ট, বুঝলা? FEL is defined as the force at the lower yield point, Fmax as the maximum force. ওকে, এবার নেক্সট আমরা দেখবো আর একটা ম্যাটেরিয়াল দেখবো। আচ্ছা, ভেঙে যাওয়ার পরে কি ঘটনা ঘটতেছে দেখো, সেটাও তোমার দেখাবে। এগুলা সব ওদের হিসাব, এত কথা আমরা বুঝবো না, এগুলা যখন ইঞ্জিনিয়ারিং পড়বা তখন তুমি বুঝবা। এবার দেখো এটাকে খুলে নিয়ে আসা হয়েছে, দেখো খুলে নিয়ে আসা হয়েছে, তো এটা খুলে নিয়ে আসার পরে আর এটা আগেরটা। এই ভিডিওটা তুমি হচ্ছে খুব ভালো করে দেখবা, দেখলে দেখো এটা যতটা চকচক করতেছে, চকচক করতেছে, এটা কিন্তু অতটা চকচক করতেছে না। দেখো আমি বলছিলাম এই যে ডিসকালার হয়ে যাবে, স্বাভাবিক, টেনে লম্বা করে ছিঁড়ে ফেলছে, ওর উপরে দিয়ে অনেক পীড়ন গেছে, তো পীড়ন গেলে ছিঁড়ে যাবে না? তো পীড়ন গেলে তো ছিঁড়বেই। এবার 2 নম্বর টেস্ট, উইদাউট ইল্ড পয়েন্ট ফেনোমেনা, দেখি। এবার অ্যালুমিনিয়াম নেওয়া হয়েছে, অ্যালুমিনিয়ামের রড নেওয়া হয়েছে আর কি। হ্যাঁ,
with an original diameter of 10 millimeters and an original gauge length of 100 millimeters. After fitting the test piece into the testing machine and panning the extensometer into its working position, the test can start. কালার চেঞ্জ হয় কেন? ফ্যাকাশে হয়ে যায় না, টেনে লম্বা করতেছে, ওর উপরে দিয়ে অনেক পীড়ন যাইতেছে। তুমি দেখবো অনেক স্ট্রেসে থাকলে, তুমি বলো, মনে করো এই যে সাপোজ আমি যখন টানা ক্লাস নিই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা ক্লাস নিই, তখন আমার মনে করো যে অবস্থা যেমনটা হয়, তার মানে কি অনেক স্ট্রেস গেলে যা হয় আর কি। তো ম্যাটেরিয়ালের উপর দিয়ে যদি অনেক স্ট্রেস যায়, তাহলে ম্যাটেরিয়ালের অবস্থা তো একটু কালার তো চেঞ্জ হবে, চকচক কালার থাকবে না। দেখো আবার এরকম পীড়ন বিকৃতি পরস্পরের সমানুপাতিক হলো, এই যে এটা এ বিন্দু, তারপরে এ থেকে বি হয়ে দেখো সি বিন্দু আর নাই। এবার এখানে খুব ভালো করে খেয়াল করো, দেখো সি বিন্দু আর তৈরি হয়নি, মানে নতি বিন্দু একটু অনিয়মিত হয়ে আবার যে বাড়তেছে তা না, সরাসরি ও থেকে এ হয়ে বি হয়ে ডি এর দিকে চলে যাচ্ছে, ডি এর দিকে চলে যাচ্ছে। Maximum force a neck develops, and all subsequent plastic deformation is confined to this neck until fracture finally occurs there. এই যে ভেঙে গেছে, এটা মেকিংটা অত ভালো বোঝাই যায় না, দেখো ভেঙে গেছে। As a common substitute for the yield strength, the 0.2 এটার একটু থামাই এখানে, is used. থামো It থামো। is the stress that causes 0.2% of plastic deformation in the material. And this is the way to এই যে calculate it. First of all, the elongation that corresponds to এটা A, 0.2% of strain has to be computed. For এটা an B initial বিন্দু, gauge length of 100 millimeters, the result is এই যে এটা 0.2 D বিন্দু, millimeters. In the fourth আর এটা elongation E বিন্দু। diagram, a straight line parallel ঠিক to আছে? the elastic line is drawn through the offset point of 0.2 millimeters of সি elongation. নাই, The force at the ঠিক আছে? intersection point of the offset line with the force elongation diagram is designated as FP 0.2. বুঝলা? This is the force that causes a plastic strain of 0.2%. The 0.2% proof strength RP 0.2 is equal to FP 0.2 divided by the original cross-sectional area S0. Tensile strength, Hang করতেছে। percentage elongation after fracture, and percentage reduction of area are calculated in the same way as in the first test. ওকে, তাহলে মোটামুটি আমরা বুঝছি তো, জিনিসগুলা বুঝছি কিনা বলো, জিনিসগুলা বুঝছি কিনা? হ্যাং করতেছে হঠাৎ করে, কি হলো? হ্যাঁ ঠিক আছে, এবার তোমাকে আরেকটা জিনিস একটু দেখাই, ছোট্ট জিনিস, লাস্ট জিনিস, সেটা হচ্ছে এই যে এই চিত্রটা একটু দেখো। দেখো এখানে কয়েকটা গ্রাফ দেওয়া আছে, তো তুমি একবার একটু দেখো, তারপর আমি বলছি। তুমি দেখো একবার একটু ভালো করে দেখো, পড়ো কি কি দেওয়া আছে, পড়ো, পড়লে নিজেই বুঝে যাবা ঘটনাটা কি। পড়ো। পীড়ন বিকৃতি, স্ট্রেইন বিকৃতি, স্ট্রেস পীড়ন, পীড়ন বিকৃতি। তো এটা হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালের জন্য, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালের জন্য, পদার্থের জন্য, বিভিন্ন ধরনের জন্য। তো বুঝছো কিনা বলো, এটা বুঝছো কিনা? ভাই আপনি বুঝানি তো নাই, বুঝবো কেমন? এই যে ব্রিটেল ম্যাটেরিয়াল মানে কি জানো? ভঙ্গুর, ঠিক আছে, ভঙ্গুর ম্যাটেরিয়াল, কাঁচের গ্লাস ব্রিটেল এক ম্যাটেরিয়াল, ঠিক আছে, খুবই মজবুত, খুবই দৃঢ়, নাড়াচাড়া করলেই ভেঙে যাবে। তো সেই সেই ম্যাটেরিয়াল একেবারে মানে সামান্য একটু, দেখো এই জিনিসটা ভালো করে বোঝো কিনা, দেখো দেখো এদিকে দেখো, সামান্য একটু বিকৃতি ঘটাইতে, দেখো সামান্য একটু বিকৃতি, বেঁকে গেল রে, সামান্য একটু বিকৃতি ঘটাইতে, দেখো সামান্য একটু বিকৃতি ঘটাইতে কি বিশাল পীড়ন প্রযুক্ত করা লাগছে,
সামান্য একটু বিকৃতি ঘটাইতে কি বিশাল পীড়ন প্রযুক্ত করা লাগছে। দেখো এই যে এই পয়েন্ট হচ্ছে পীড়ন, এই যে পীড়নের মান, আর এই যে হচ্ছে বিকৃতির মান। সামান্য একটু বিকৃতির জন্য কি বিশাল পীড়ন প্রযুক্ত করা লাগছে। তাহলে এইটা হচ্ছে সবচেয়ে বেশি স্থিতিস্থাপক, ব্রিটেল ম্যাটেরিয়াল, ভঙ্গুর ম্যাটেরিয়াল। এবার তারপরে আসে একটু স্ট্রং ম্যাটেরিয়াল। ধরো একটি স্ট্রং ম্যাটেরিয়াল স্টিল, স্টিলের ক্ষেত্রে ও থেকে এ, এটা এ, তারপর এই যে বি বিন্দুতে গিয়ে ফ্র্যাকচার, সামনে আর নেই, বি বিন্দুতে ভেঙে গেছে, বি বিন্দুতে ইন্তেকাল করছে। এবার ডাকটাইল ম্যাটেরিয়াল, নমনীয় বস্তু। তো নমনীয় বস্তু সহজ হিসাব, নমনীয় বস্তুর প্লাস্টিক রিজিয়নটা থাকবে প্লাস্টিক রিজিয়ন, নমনীয় বস্তু। তাহলে প্রথমে সে ইলাস্টিক ধর্ম শো করবে, এই যে ইলাস্টিক ধর্ম শো করবে, তারপরে নতিবিন্দু তৈরি হবে, তারপরে সে প্লাস্টিক রিজিয়ন নিয়ে থাকবে। তাহলে এর প্লাস্টিক রিজিয়ন থাকবে, নমনীয় বস্তু। বুঝতে পারলা? নমনীয় বস্তু, তার প্লাস্টিক রিজিয়ন থাকবে। এবার আসো, এটা হচ্ছে একেবারে পিওর প্লাস্টিক, একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল। ঠিক আছে, একেবারে প্লাস্টিক ম্যাটেরিয়াল, একেবারে নমনীয় বস্তু। তাহলে নমনীয় বস্তু যে প্লাস্টিক ম্যাটেরিয়াল, তার ইলাস্টিক রিজিয়ন ছোট, খুবই কম। যে প্লাস্টিক ম্যাটেরিয়াল তার ইলাস্টিক রিজিয়ন ছোট, খুবই কম। এই দেখো ইলাস্টিক রিজিয়ন খুবই ছোট, তারপরে একবারে এই যে প্লাস্টিক রিজিয়নের দিকে চলে গেছে। যে প্লাস্টিক ম্যাটেরিয়াল তার ইলাস্টিক রিজিয়ন খুবই কম, আর যে ইলাস্টিক ম্যাটেরিয়াল, ধরো এ আর বি, এই ইলাস্টিক ম্যাটেরিয়ালের প্লাস্টিক ম্যাটেরিয়াল রিজিয়ন নাই। বুঝলা ব্যাপারটা? এরকম আর কি। ঠিক আছে, কথা কি বুঝছো? এই হচ্ছে ঘটনা। তাহলে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালের জন্য পীড়ন বিকৃতির গ্রাফ এটা। তো অনেক সময় আসে একটা গ্রাফ দিয়ে বলে এটা কোন ধরনের ম্যাটেরিয়াল আর কি। ডাকটাইল মানে নমনীয়, ঠিক আছে। অনেক বলতে ভাই বাংলা কি নমনীয়, ঠিক আছে। স্ট্রং ম্যাটেরিয়াল তো মানে বুঝছো শক্ত মজবুত ম্যাটেরিয়াল। ওকে, ক্লিয়ার ভাইয়া? সেকেন্ড পেপার ধরলে ভালো হইতো, উপরের নির্দেশ আসলেই শুরু হয়ে যাবে, বুঝছো? আমাকে অপার জানাই দিলে আমি শুরু করে দিব। আচ্ছা, এবার শোনো, তাহলে এই অধ্যায় ক্লোজ, এই অধ্যায় বিদায়। তাহলে এবার প্রবলেমগুলো করবা, তারপরে যদি কোনো প্রবলেমে ডাউট থাকে ডিসকাশন গ্রুপে দিবা, আমার চোখে পড়লো আমি অবশ্যই সলভ করে দিব। ঠিক আছে, আজকে আনমিউট করিয়েন, আজকে আনমিউট করব, বলো আজকে আনমিউট করিয়েন বলতেছো। আচ্ছা নাও, আনমিউট করে দিচ্ছি। কিন্তু সবাই একসাথে চিল্লাপাল্লা শুরু করলে কারো কথাই তো শুনি না। নাও, আনমিউট করছি, বলো। পয়জন অনুপাতটা এই টাইপের কিছু বোঝায় না যে সে কত স্থিতিস্থাপক, এই জিনিসটা বোঝায় না পয়জন অনুপাতটা। কিন্তু পয়জন অনুপাতটা এই জিনিসটা বোঝায় যে দৈর্ঘ্য, নয়েজ আসতেছে। পয়জন অনুপাতটা এই জিনিসটা বোঝায় যে কোনো ধাতুর, ধরো কোন একটা রড, তার দৈর্ঘ্য বিকৃতির তুলনায় পার্শ্ব বিকৃতি কি হারে হ্রাস পাবে, কি হারে পরিবর্তিত হবে, এই জিনিসটা বোঝায়। যার অনুপাতটা বেশি তাহলে বেশি হ্রাস পাবে, যার অনুপাতটা কম সেটা কম হ্রাস পাবে, এটা বোঝায়। বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, না না, এখানে শোনো আমি বলি, এখানে আয়তনটা কনস্ট্যান্ট, এই জিনিস চলবে না। এখানে আয়তনটা কনস্ট্যান্ট, এটা হবে না। ঠিক আছে, এই জিনিসটা ভাববা না, এটা কিন্তু ভুল। না না, এটা হলে তো একেবারে ইকুয়ালি হয়ে যাইতো। এই যে যেমন আয়তন ভি সমান সমান ভি, ধরো একটা সিলিন্ডার আকৃতি তার, তো সিলিন্ডার আকৃতি তারের আয়তন কি, এ ইন্টু এই যে AL1, তারপরে AL2, বুঝছো, A2L2। তাহলে সম্পর্কটা কেমন হইতো? A ইকুয়াল টু পাই R1 স্কোয়ার L2 L1 আর পাই R2 স্কোয়ার
L2 পাই পাই কাটাকাটি সম্পর্কটা এরকম হয়ে যাইতো, একটা ফিক্স সম্পর্ক তুমি পাইতা, আজীবন একটা ফিক্স। তাহলে এই অনুযায়ী তুমি যদি চিন্তা করো তাহলে তো সব বস্তুরই মানে সূত্র একই রকম হয়ে যাবে, মানে অনুপাত একই রকম চলে আসবে। হ্যাঁ, অনুপাত একই রকম চলে আসবে না, বলো তো? আচ্ছা, হ্যাঁ এটা আমি লিখে দিই নাই, আচ্ছা আমি লিখে দিচ্ছি তাহলে। শোনো, 4টা সূত্র আছে, এই 4টা সূত্র প্রমাণ টমান লাগবে না, শুধু 4টা সূত্র মুখস্থ করে নিবা। এই 4টা সূত্র মুখস্থ করে নিবা। কয়টি সূত্র? 4টি সূত্র। তো সম্পর্ক এক, ধরো একটু, হ্যাঁ দেখো 4টি সূত্র। b equal to y divided by 3 1 minus 2 sigma, ইভেন আমারও মনে থাকে না এগুলা। তারপরে 3 divided by y 1 divided by 3b plus 1 divided by eta। 3 নম্বর eta equal to y divided by 2 1 plus sigma। আর 4 নম্বর sigma equal to 3b minus 2 eta divided by 6b plus 2 eta। এই এবার কোন সম্পর্কটা কি বোঝায়? এই যে তিনটা করে দেখো, আমরা 4টা কনস্ট্যান্টের সাথে পরিচিত হয়েছি এই অধ্যায়ে। y কোন ধাতুর কোন একটা ম্যাটেরিয়ালের কোন একটা পদার্থের ইয়ং গুণাঙ্ক, ধরো স্টিলের ইয়ং গুণাঙ্ক, স্টিলের ইয়ং গুণাঙ্ক। এবার স্টিলের আয়তন গুণাঙ্ক, ধরো একটা স্টিলের রড আছে, একটা স্টিলের গোলক আছে, তাহলে স্টিলের রডের হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্টিলের আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক, পয়জনের অনুপাত, তারপরে আরেকটা জিনিস কি, আরেকটা হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক। এইটা এদের মধ্যে সম্পর্ক কেমন হবে? এদের মধ্যে সম্পর্ক নির্ধারণকারী এই 4টা সূত্র। ভাই কোথায় পড়বো এগুলা? কোথায় পড়বা ভবিষ্যতে যখন তুমি বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে পড়বা, তখন তুমি হয়তো এগুলা পড়বা, ঠিক আছে? মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ডে পড়লে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে পড়লে হয়তো এগুলো আলোচনা পড়বা। তো এই সূত্রের প্রমাণ তোমার দেখার দরকার নেই, এই সূত্রের প্রমাণ মোটামুটি একটু জটিল আছে, তো এই সূত্রের প্রমাণ লাগবে না। তোমাদের বইতে এই 4টা সূত্র লেখা থাকতে পারে, 4টা হয়তো লেখা থাকবে না, হয়তো 2 নম্বর আর 3 নম্বর। এই যে 2 নম্বরটা আমি দেখছি, 2 নম্বরটা সবচেয়ে বেশি আসছে। তো কি আসবে? এমসিকিউ আসবে, 2 আর 3 নিচের কোনটি সঠিক সূত্র আর কি, এই টাইপের এমসিকিউ। অথবা এরকম বলতে পারে, ধরো আমি বললাম যে এখান থেকে একটা ম্যাথমেটিক্যাল টাইপ বলি, যে আমি বললাম যে কোন ধাতুর দৃঢ়তার গুণাঙ্ক এটা হচ্ছে ইয়ং গুণাঙ্কের দ্বিগুণ, এটা আমি বললাম। যদি এটা হয়, এটা হলে সেই ধাতুর পয়জন রেশিও সিগমা কত? এই যে প্রশ্ন এরকম করলাম যে এটা যদি 2 ইয়ং গুণাঙ্ক হয় তাহলে তার সিগমা কত? তাহলে কার কার সম্পর্ক? ইটা ওয়াই এবং সিগমার সম্পর্ক, পয়জন রেশিও, স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং দৃঢ়তার গুণাঙ্কের সম্পর্ক, তার মানে 3 নম্বর সূত্র। তাহলে তখন তুমি চট করে 3 নম্বর সূত্রটা লিখবা, ইটা ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই 2 1 প্লাস সিগমা লিখবা। তারপরে ইটা ইকুয়াল টু 2 ওয়াই সমান সমান ওয়াই ডিভাইডেড বাই 2 1 প্লাস সিগমা। এবার 2 ওয়াই কাটাকাটি করে দাও, কাটাকাটি করে দেওয়ার পর এবার কোনাকুনি গুণ করে এখান থেকে সিগমার মানটা বের করবা। তো এই টাইপের এমসিকিউ আসবে, এই টাইপের এমসিকিউ আসবে, বুঝছো? এই টাইপের এমসিকিউ জিনিস আসবে। তো ক্লিয়ার? তোমরা কমেন্ট করো, হ্যাঁ যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করো। আর তোমরা এই অধ্যায়টা পড়ো, তারপরে যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো আমাকে দিও, আমি সেটা নিয়ে একটা সলভের একটা মানে ক্লাস নিয়ে নিব, কোনো সমস্যা নেই। এই 4টা সূত্রের প্রমাণ পড়ার দরকার নেই, 4টা সূত্র জাস্ট মুখস্থ করবা, ঠিক আছে? এক্সাম কবে নিবেন দাদা? একজন বলছে আইআইটি করাবেন না, তুমি একটু আইআইটি করানো হয়ে গেছে, আমি যে প্রবলেমগুলো করাই প্রবলেমের পাশে লেখা থাকে না, কিন্তু সবগুলা করাই দিছি, বুঝছো? অনেকগুলা আইআইটির প্রবলেম করাই দিছি, অনেকগুলা। ওকে, দেখি একটু ফেসবুকের বাসিন্দাদের খবর শুনি একটু। তাহলে নেক্সট ক্লাস হবে মেবি আদর্শ গ্যাস, বুঝছো?
নেক্সট ক্লাস হবে আদর্শ গ্যাস। ফেসবুকের কমেন্ট দেখেন ভাই, এই যে আসছি ফেসবুকে আসছি, কেমন আছো তোমরা বলো। আইডিয়াল গ্যাসের আর্কাইভ দেন। আইডিয়াল গ্যাসের আমার ক্লাস নাই, আইডিয়াল গ্যাসের আমার কোনো রেকর্ড ক্লাস নাই, এখানে ক্লাস নিব। দাদা বই কই পাবো? কোন বই? বই তো বাজারে পাবা, বোর্ড বই বাজারে পাবা। আমার বইয়ের সেল তো বন্ধ, আমার বই তো নাই। দেখি আমরা বইয়ের, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বইয়ের কাজ তো চলতেছে, দেখি কতটুকু কি করতে পারি আমরা। ইয়াসিন আরাফাত, তোমাদের কমেন্ট দেখি তো ভাইয়া, বলো 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 বলো। দাদা এই চ্যাপ্টার একাডেমিক প্লাস অ্যাডমিশন ডান। হ্যাঁ, একাডেমিক প্লাস অ্যাডমিশন যথেষ্ট ডান, কিন্তু কোনো পড়ার আসলে শেষ নাই। বলতে গেলে আমার লেকচার হচ্ছে কি, আমি যতবারই পড়াবো ততবারই তোমার নতুন নতুন জিনিস পড়াইতে পারবো। তো এই কারণে আমি যদি এই অধ্যায় আবার পড়াই, হয়তো আরো নতুন কিছু শিখতে পারবা। শেখার কোনো শেষ নাই, শেখার কোনো বয়স নাই, শেখার কোনো সময়ও নাই, আর শেখার কন্টেন্টেরও কোনো শেষ নাই। ভাই আমাদের চ্যাপ্টার শেষে সিকিউ আর এমসিকিউ এর ক্লাস নিলে ভালো হয়। সিকিউ এর ক্লাস অলরেডি নিয়ে নিছি, এমসিকিউ এর ক্লাস একটা নেওয়া যায়, বুঝলা? এমসিকিউ এর ক্লাস নেওয়া যায়। ধরো পরীক্ষা, এমসিকিউ পরীক্ষা দিবা, পরীক্ষা দেওয়ার পরে সেই পরীক্ষার সলভ ক্লাস নেওয়া যায়। হ্যাঁ, প্র্যাকটিস শিট দিবেন না? প্র্যাকটিস শিট তো ওয়েব অ্যাপে দিয়ে দিছে দেখলাম, প্র্যাকটিস শিট তো ওয়েব অ্যাপে দিয়ে দিছে, একটু ওয়েব অ্যাপে খোঁজ রাখো, প্র্যাকটিস শিট পেয়ে যাবা। ভাইয়া সেকেন্ড পেপার শুরু করবেন কখন? সাইকেল 3-এ কি সেকেন্ড পেপার আছে? আমি যদি ভুল না করি সাইকেল 3-এ হচ্ছে 2টা অধ্যায়, পদার্থের গাঠনিক ধর্ম আর আদর্শ গ্যাস। সাইকেল 5-এ সেকেন্ড পার্ট, হ্যাঁ সাইকেল 5-এ সেকেন্ড পার্ট। স্ট্যাটিক ইলেকট্রিসিটির আর্কাইভটা দেন প্লিজ। স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়াইতে হবে না তোমাদের? পড়াইতে হবে। ওকে, তাহলে আমরা আজকে যাই। হ্যাঁ, আজকে তাহলে যাই, একটু ক্ষুধা লাগছে, খাওয়া দাওয়া করে আসি। একজন কি লিখতেছে এটা না আমি পড়তে পারছি না। ভাই রাবার আর টারকা জালালাস টপিক, এরকম এই কমেন্টটা অনেকবার দেখছি কিন্তু পড়তে পারছি না। টাকলা ভাষায় লিখো না, টাকলা ভাষায় লিখো না। রাবারের তর্কে, বুঝলাম না, বুঝছে না। আইডিয়াল গ্যাস কখন শুরু হবে? আইডিয়াল গ্যাস নেক্সট শিডিউল ক্লাসেই হয়তো শুরু হবে, বুঝছো? নেক্সট শিডিউল যে ক্লাস আছে, ওই শিডিউল ক্লাসেই আইডিয়াল গ্যাসটা শুরু হয়ে যাবে। ওকে, তাহলে আজকে যাই। হ্যাঁ, থাকো তোমরা, পড়াশোনা করিও কিন্তু, পড়াশোনা করিও কিন্তু।